টপিক হচ্ছে অলরেডি আপনারা জানেন আমরা অ্যানালিসিসে ঢুকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। লেটস স্টার্ট আওয়ার লেকচার 2, ওয়ালাইকুম আসসালাম। ম্যান এন্ড সুপারম্যান। লেকচার 2, synopsis of act 1 and act 2. ম্যান এন্ড সুপারম্যানে অ্যাক্ট 1 অ্যাক্ট 2 তে গুরুত্বপূর্ণ কি কি ঘটে, what are the significant incident that we need to remember, কারণ আমাদের ফোকাস হচ্ছে ক্যারেক্টার অ্যানালিসিস। আমাদের কাহিনীর থেকে কাহিনী বোঝার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চরিত্র বোঝা। উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টার্স। আমরা আপনাদের সামনে যে স্লাইড গুলো আসবে, স্লাইড গুলোতে দেখবেন অনেক বেশি ইনফরমেশন আছে। আমরা সবকিছু কিন্তু টাচ করব না, আমরা সেখান থেকে আমাদের দরকারি জিনিসগুলো টাচ করব। লেটস স্টার্ট। আমরা শুরু করে দিই, যেহেতু অলরেডি 7 মিনিটস গন, আমরা শুরু করে দিই। ওকে, জান্নাতুল, আনিকা, দেখেন তো সেকেন্ড স্লাইড পাওয়া যায় কিনা, দেখা যায় কিনা। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, জান্নাতুল, আপনি কি অ্যাক্ট 1 এই প্রথম দুইটা পয়েন্ট পড়বেন? Portland Place, London. On stage is Robert Ramsden, a rather elderly man of affluence and affrays. Octavius Robinson, a sentimental young poet, is announced by the mind. He appears dressed in an elegant suit of mourning. As Ramsden consoles him, the audience learns that Octavius' benefactor and friend, Mr. Whitefield, is dead. আচ্ছা, আমরা থ্যাংক ইউ জান্নাতুল। আমরা এখন এটা একটু ব্যাখ্যা করি বাংলায়। আচ্ছা, আমাদের অ্যাক্ট 1 প্রথম দৃশ্য জায়গাটা হচ্ছে লন্ডনের পোর্টল্যান্ড প্লেস। লন্ডনের পোর্টল্যান্ড প্লেস নামে একটা জায়গা আছে। এই জায়গায় একটা বাড়ি, অনেক বড় সড়ো এলাহি প্যালেস লাইক একটা বাড়ি। বাড়িটা কার? রোব্যাক রামসডেন। দেখা যায় স্টেজে রোব্যাক রামসডেন, তাকে বর্ণনা করা হচ্ছে কিভাবে? আর রাদার এল্ডারলি ম্যান, মানে সে মুরব্বী মানুষ, বয়স্ক। আ ম্যান অফ অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে টাকা পয়সা, সম্পত্তি, ধনী। মানে বোঝা যাচ্ছে রোব্যাক রামসডেন তার প্রচুর পয়সা আছে, অর্থকড়ি আছে। অ্যান্ড অ্যাফেয়ার্স মানে শুধু টাকা পয়সা না, তার অনেক কাজ। মানে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সমাজের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এখন আমরা অলরেডি লাস্ট ক্লাসে কিন্তু র্যামসডেন সম্পর্কে একটু আইডিয়া আমাদের চলে আসছে। ভদ্রলোক, সমাজের একজন মাথা, ওয়ান অফ দ্য হেডস অফ ভিক্টোরিয়ান সোসাইটি। প্রচুর টাকা পয়সা আছে, ক্ষমতাও আছে। অর্থকড়ি, ক্ষমতা দুইটাই ভদ্রলোকের আছে। এর পরের পয়েন্টে আমরা আমাদের বাপ্পারাজ সাহেব অক্টেভিয়াস রবিনসনকে খুঁজে পাচ্ছি। সেন্টিমেন্টাল ইয়াং পোয়েট, আমাদের একজন খুবই ফুতুফুতু একজন কবি, খুবই ইমোশনাল। সে খুবই ইমোশনাল রোমান্টিক কবিতা লেখে। সেন্টিমেন্টাল ইয়াং পোয়েট ইজ অ্যানাউন্সড বাই দ্য মেড। মানে কি, বড়লোক, অনেক যারা ধনী, ক্ষমতাবান, তাদের সাথে যদি কেউ দেখা করতে আসে, সরাসরি দেখা করতে পারে না। আগে ওই যে বাটলারদের কাছে, কর্মচারীদের কাছে কার্ড দেয়, এই যে আমি আসছি, প্লিজ ওনাকে একটু বলেন। হয় না এরকম? আমরা যখন অনেক ক্ষমতাবান কারো যাই, যেমন মন্ত্রীদের ওখানে গেলে আপনাকে কি করতে হবে? প্রথমে কাগজে আপনার নাম লিখে ভিতরে পাঠাতে হবে, তাই না? অক্টেভিয়াস রবিনসন তার নাম পাঠায় ভেতরে। মেইড এসে, মেইড মানে হচ্ছে ওই ওদের ওর আয়া, কর্মচারী, মহিলা কর্মচারী, সে এসে নাম ঘোষণা করে, অক্টেভিয়াস রবিনসন ইজ হিয়ার। তখন রোব্যাক রামসডেন ওকে অনুমতি দেয়, ওকে, লেট হিম কাম। এখানে দেখেন অক্টেভিয়াস রবিনসনের ড্রেস আপ সম্পর্কে বর্ণনা আছে। একটা মানুষের ক্যারেক্টার বোঝার আগে তার ড্রেস আপটা একটু দেখা উচিত, তার ড্রেস কেমন। অক্টেভিয়াস রবিনসন ড্রেসড ইন অ্যান এলিগেন্ট স্যুট অফ মর্নিং। তার ড্রেস হচ্ছে কালো, কালো স্যুট পরা, ব্ল্যাক স্যুট। ব্ল্যাক স্যুট মানে হচ্ছে এটা শোকের প্রতীক। যখন আমরা কারো কুলখানিতে যাই, মানে
আমাদের দেশে তো কালচারটা অন্য। আমাদের দেশে তো আমরা সাদা ড্রেস পরে যাই না, সে বাইরে খ্রিস্টানদের ড্রেস থাকে। খ্রিস্টানদের, হ্যাঁ খ্রিস্টানরা কিন্তু ব্ল্যাক ড্রেস পরে যায়। অক্টেভিয়াস রবিনসন সে কালো স্যুট পরে আসছে এবং সে খুবই মনমরা, দুঃখী দুঃখী ভাব করে আসছে। কেন, এটা অলরেডি আমরা কিন্তু লাস্ট ক্লাসে জানি, একজন মারা গেছে। As Ramsden consoles him, the audience learns that, আমরা জানতে পারি, কি জানতে পারি, অক্টেভিয়াস এই আমাদের ইমোশনাল কবি, সে কথা নাই বার্তা নাই কেন এরকম শোকের ড্রেস পরে বসে আছে, কালো স্যুট পরে বসে আছে। আসল ঘটনা হচ্ছে, আসল ঘটনা হচ্ছে ওর ওর পড়াশোনা চলাফেরার যে খরচ দেয় একজন বেনিফ্যাক্টর বলে ওদের সোসাইটিতে। ধরেন ব্রাইট কোনো একজন স্টুডেন্ট, সে অ্যাপ্লাই করতে পারতো কোনো একটা ধনীর কাছে যে প্লিজ সাপোর্ট মি ইকোনমিক্যালি। আমাদের অক্টেভিয়াস রবিনসনকে যে টাকা পয়সা দিয়ে সাহায্য করত সেই ভদ্রলোক হচ্ছে মিস্টার হোয়াইটফিল্ড, যে মারা গেছে। তার মানে সিচুয়েশন কিন্তু যথেষ্ট সিরিয়াস। এতদিন পর্যন্ত কিন্তু মিস্টার হোয়াইটফিল্ড অক্টেভিয়াসকে টাকা পয়সা দিত, এখন মিস্টার হোয়াইটফিল্ড ইজ নো মোর, ভদ্রলোক তো মারা গেছে। সেই জন্য বাইরে ভিতরে সব দিক থেকেই অক্টেভিয়াস কিন্তু চাপ, মানে সে বোঝানোর চেষ্টা করছে সে খুবই দুঃখী, কিন্তু আসলে সে কিন্তু ইকোনমিক্যালিও খুব ক্রাইসিসের মধ্যে আছে। আমরা জানতে পারি, রামসডেন আমাদেরকে জানাচ্ছে অক্টেভিয়াস's benefactor and friend মিস্টার হোয়াইটফিল্ড ইজ ডেড। মিস্টার হোয়াইটফিল্ড মারা গেছেন। মিস্টার হোয়াইটফিল্ড হচ্ছে অক্টেভিয়াসকে টাকা পয়সা দিত, এটা অক্টেভিয়াসের জন্য একটা সমস্যা। রামসডেন ইজ কনফিডেন্ট, রামসডেন হচ্ছে একটা বিষয়ে খুব নিশ্চিত, দ্যাট হি উইল বি দ্য ওয়ান who will serve as guardian of Whitefield's daughters. রামসডেন মোটামুটি নিশ্চিত যে তার বন্ধু মিস্টার হোয়াইটফিল্ড মারা যাওয়ার পর তার মেয়েদের অ্যান অ্যান্ড রোডা তাদের দায় দায়িত্ব হচ্ছে তার নিজে। তো রামসডেন is sure that he will be the guardian of Anne and Rhoda, and he expresses his hope. এখানে আপনারা একটু খাতা কলম থাকলে লিখে রাখেন, রামসডেন হোপ দ্যাট অ্যান অ্যান্ড অক্টেভিয়াস উইল ম্যারি। রামসডেন একটা আশা করছে, সেটা হচ্ছে অ্যান আর অক্টেভিয়াসের বিয়ে হবে। এটা হচ্ছে রামসডেনের আশা। কেন এটা রামসডেনের আশা, আপনারা কি কেউ এটা একটু কল্পনা করতে পারেন? রামসডেন কেন চাচ্ছে অ্যান অ্যান্ড অক্টেভিয়াসের বিয়ে হোক? যেহেতু মিস্টার হোয়াইটফিল্ড তাকে অনেকভাবে হেল্প করেছে, অক্টেভিয়াস অনেক ডিভোটেড তাদের ফ্যামিলির প্রতি। আমাদের অক্টেভিয়াস সে কেমন মানুষ? খুবই সহজ সরল ইনোসেন্ট টাইপের। খুবই ইমোশনাল। না, এখন এই ছেলেকে পুরোপুরি কন্ট্রোল করছে হচ্ছে রামসডেন। এখন সেই ছেলে আর যদি অ্যানের যেহেতু ও হাজবেন্ড হয়, ট্যানারকে পছন্দ করে না, ট্যানারকে তো পছন্দ করে না, তো obviously অক্টেভিয়াস রবিনসনকে ও যেভাবে চাবে সেভাবে ঘুরাতে পারবে। ভেরি গুড, এক্সেলেন্ট। অক্টেভিয়াস রবিনসন যদি অ্যানকে বিয়ে করে তাহলে ইনডিরেক্টলি অ্যানের সব সম্পত্তি কিন্তু ওর হাতে চলে আসছে, মানে এটার পিছনে ওরও একটা প্ল্যান আছে। অক্টেভিয়াস ক্যান থিঙ্ক অফ নাথিং হুইচ মেক হিম হ্যাপিয়ার। সে এই শোকের মধ্যেও, কান্নাকাটির মধ্যেও দেখা যায় যে লজ্জায় ওর মুখ লাল হয়ে যায়, ও খুশি হয়ে যায় যখনই রামসডেন ওকে বলে আরে অ্যানের সাথে তোমার বিয়ে হবে, তুমি একটু মন ভালো করো, আরে অ্যানের সাথে তোমার বিয়ে হতে যাচ্ছে। তখন অক্টেভিয়াস কিন্তু এই দুঃখের মধ্যেও খুশি হয়ে যায়, মানে চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু দেখা যাবে তার গাল লাল হয়ে যাচ্ছে লজ্জা। মানে খুবই কন্ট্রাডিক্টিং দুটা, মানে আপনারা যখন নাটকটা করবেন তখন দেখবেন ওই জায়গায় সে কান্নার চেষ্টা করছে, সে বোঝানোর চেষ্টা করছে সে খুবই দুঃখী, কিন্তু যখনই র্যামস্টেন বলছে আরে অ্যানের সাথে তোমার বিয়ে হবে, তখনই সে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, খুশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আনিকা লাস্ট দুইটা পয়েন্ট পড়েন। আনিকা, ফরহান, আনিকার কথা শোনা যাচ্ছে না অবশ্য। Ramsden warns the young poet against the latter's friends. John Tanner, author of the notorious
revolutionist revolutionist handbook. Ramsden prides himself on being an advanced thinker and liberal, but regards Tanner as an immoral person. If Ramsden indeed is to be the guardian of the lovely Anne, he will see to it that Tanner is kept away from her. থ্যাংক ইউ ফরহান। আমরা লাস্ট দুইটা পয়েন্টে কি দেখতে পাচ্ছি, র্যামসডেন অক্টেভিয়াসকে বলছে, আরে তুমি টেনশন করো না, তোমার সাথে অ্যানের বিয়েটা আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু তোমাকে তো সাবধান হতে হবে। আরে তোমার ওই ফ্রেন্ড আছে না, জন ট্যানার না কি যেন নাম, সে তো উল্টাপাল্টা বই লেখে, সে রেভলিউশনিস্ট হ্যান্ডবুক কি একটা ফালতু বই লিখছে, জঘন্য, চরিত্রহীন। তোমার এই ফ্রেন্ড থেকে তুমি দূরে রাখো, খুব সাবধান, অ্যানের সাথে যেন ট্যানারের কোনো রকম যোগাযোগ না হয়। র্যামসডেন বলতেছে, আরে তোমরা তো আমাকে বুড়ো মনে করো, বুড়ো মানুষ, কিন্তু আমি যথেষ্ট মডার্ন, আমি খুবই আধুনিক, আমার চিন্তা ভাবনা খুবই আধুনিক, কিন্তু আমরা জানি আসলে সে বাইরে আধুনিক, ভিতরে সে খুবই ব্যাকডেটেড। সে নিজেকে খুবই অ্যাডভান্স থিঙ্কার দাবি করে, লিবারেল, কিন্তু তার কাছে ট্যানার হচ্ছে একজন চরিত্রহীন লম্পট। ট্যানারের কোনো চরিত্রের ঠিক ঠিকানা নাই এবং সে দুই চোখে ট্যানারকে দেখতে পারে না। সে র্যামসডেন অক্টেভিয়াসকে বারবার সাবধান করে দিচ্ছে যে আমি তো ট্যানের গার্ডিয়ান হয়ে যাব, আমি এটা 100% এনশিওর করবো যে কখনোই যেন অ্যানের সাথে ট্যানারের যোগাযোগ না হয়, একজন আরেকজনের থেকে 100 হাত দূরে রাখবো, আমি কেউ কারোর সাথে দেখা করতে দেবো না। আমার প্রিয়, আমার আদরের অ্যান, তার সাথে বিয়ে হবে তোমার, ট্যানারের সাথে তার কেন বিয়ে হবে, ট্যানার 100 হাত দূরে থাকবে। এই হচ্ছে সিচুয়েশন। তাহলে আমরা এখানে দুইটা ক্যারেক্টারের মোটামুটি পরিচয় পাচ্ছি। একদিকে আছেন আমাদের র্যামসডেন, সমাজের মাথা, খুবই পাওয়ারফুল, ধনী, সে নিজেকে খুবই অ্যাডভান্স মনে করে, কিন্তু ভেতরে ভেতরে ব্যাকডেটেড। সে বিভিন্ন দীর্ঘমেয়াদী প্ল্যানে চিন্তা করছে যে অক্টেভিয়াসের সাথে অ্যানের বিয়ে হয়ে গেলে তার সব দিক দিয়েই সুবিধা। অক্টেভিয়াস খুবই ইমোশনাল, খুবই ইনোসেন্ট, গ্যালিবল, খুবই একদম সহজ সরল। তাকে বলছে যে কোনো চিন্তা করো না, অ্যানের সাথে তোমার বিয়ে হবে, তোমার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই, তোমার সোসাইটি স্ট্যাটাস নিয়ে কোনো চিন্তা নাই, তবে সাবধান, তোমার যে বন্ধু ট্যানার, তার সাথে যেন অ্যানের কোনো রকম যোগাযোগ না হয়। ঠিক আছে, এই স্লাইডটা সবাই ক্লিয়ার? রেসপন্স করেন। জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন আমরা পরের ইয়েতে যাব। আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইড 3? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে পার্পলিশ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, প্রাপ্তি প্রাপ্তি কি প্রথম দুইটা পয়েন্ট পড়তে পারবেন? Yes, sir. বলেন। At this point, Jack Tanner appears, an attractive and obviously superior young man, is in a state of near panic. As he excitedly informs both he Ramsden have been appointed by Whitfield will to act as Anne's guardians. Ironically, Tanner, to whom Ramsden is hopelessly old-fashioned, was responsible for his own appointment, one which he dreads. He had advised Mr. Whitfield to team Ramsden up with a younger man, not dreaming that he would be Whitefield's choice. থ্যাংক ইউ প্রাপ্তি। আচ্ছা, এই দুই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের নায়ক জ্যাক ট্যানার, জন ট্যানার তার আগমন, আমাদের নায়কের আগমন। তাকে কিভাবে বর্ণনা করা হচ্ছে? an attractive and obviously superior young man, দেখতে খুবই সুদর্শন, and superior, intellectually অক্টেভিয়াস এর থেকে obviously superior, বুদ্ধিশুদ্ধি ভালো, স্মার্ট, is in a state of near panic। কিন্তু আমাদের নায়ক সাহেব এমন ভাবে স্টেজে উঠছে যেন সে কোনো কিছু দেখে ভয় পাইছে, খুবই ভয়ের মধ্যে আছে, একদম প্যানিক মোডে আছে। as he excitedly informs, সে খুব এক্সাইটেডলি বলার চেষ্টা করছে, কাকে? অক্টেভিয়াস, র্যামসডেন দুজনকেই বলতে চাচ্ছে। কি ঘটনা শুনছেন নাকি? he and Ramsden have been appointed by Whitefield's will to act as Anne's guardian.
ট্যানার এসে র্যামসডেনকে খুব একদম তার খুব ভয়ের সাথে খুব উত্তেজিত ভাবে বলছে যে আপনি কি কোনো খবর রাখেন? অ্যান তার গার্জিয়ান, এখন থেকে আপনি আমি দুইজন একসাথে। জ্যাক ট্যানারের জন্য এটা একটি খুবই বিরক্তিকর এবং ভয়ের খবর। এই জন্য আমাদের নায়ক সুদর্শন হ্যান্ডসাম সে ভয়ের মধ্যে আছে। আইরনিক্যালি, ট্যানার টু হুম র্যামসডেন ইজ হোপলেসলি ওল্ড ফ্যাশন। ট্যানারের কাছে র্যামসডেন হচ্ছে ব্যাকডেটেড, এক্সট্রিমলি ব্যাকডেটেড, হোপলেসলি ওল্ড ফ্যাশন। ট্যানার নিজেই কিন্তু এই ডিসিশনের পিছনে দায়ী। মানে মারা যাওয়ার আগে মিস্টার হোয়াইটফিল্ড হয়তো ট্যানারের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে যে আমি তো বেশি দিন নাই, আমি তো খুবই অসুস্থ, মারা যাব। আমি মারা যাওয়ার পর আমার মেয়েকে কার হাতে দিয়ে দেবো? আমার মেয়ের গার্জিয়ান কে হবে? আমার আমার ইচ্ছা আমার যে বন্ধু র্যামসডেন তাকে আমি আমার মেয়ের গার্জিয়ানের দায়িত্ব দিব। তখন ট্যানার বলে আপনার কি মাথা খারাপ? অ্যান হচ্ছে ইয়াং লেডি, মডার্ন ইয়াং লেডি, তাকে আপনি এরকম একজন ব্যাকডেটেড বুইড়ার হাতে গার্জিয়ানশিপে রাখবেন? র্যামসডেন একজন খুবই ব্যাকডেটেড বুড়া মানুষ, সে কিভাবে অ্যানকে দেখাশোনা করবে? অ্যানের গার্জিয়ান হওয়া উচিত স্মার্ট ইয়াং। কিন্তু এটা বলতে গেলে ট্যানার নিজের বিপদ নিজেই ডেকে আনে। তখন হোয়াইটফিল্ড চিন্তা করে আরে তাই তো, আমার মেয়ের জন্য গার্জিয়ান শুধু একজন বয়স্ক মানুষ যথেষ্ট না, আমার মেয়ের গার্জিয়ান একজন দরকার, সে হবে ইয়াং। সেই জন্য ট্যানারের বুদ্ধিতে মিস্টার হোয়াইটফিল্ড মারা যাওয়ার আগে এই সিদ্ধান্ত নেয় যে তার মেয়ের গার্জিয়ানের দায়িত্ব নেবে দুইজন। একজনের থাকবে হচ্ছে খুবই ম্যাচিওরড ওল্ড এক্সপিরিয়েন্স, আরেকজন থাকবে হচ্ছে ইয়াং স্মার্ট। মানে ট্যানার নিজের বিপদ নিজেই ডেকে আনে। ট্যানার ভালো করতে গিয়ে নিজেই বিপদে। বুঝতে পারছেন? জি স্যার। ঘটনা হচ্ছে ট্যানার বোঝাতে চাইছে যে অ্যান হচ্ছে খুবই ইয়াং মডার্ন লেডি, তার গার্জিয়ান একজন ব্যাকডেটেড মানুষ, এটা কি করে হয়? তার গার্জিয়ান এমন একজন হওয়া উচিত যে হবে স্মার্ট মডার্ন, জাস্ট লাইক হ্যাম। এটা সে অন্যের ভালো করতে গিয়ে নিজের বিপদ ডেকে নিয়ে আসছে, এখন সে নিজেই গার্জিয়ান হয়ে গেছে। আচ্ছা ফারজানা, ফারজানা আপনি 3 নাম্বার আর 4 নাম্বার পয়েন্টটা পড়েন তো। ওকে স্যার। He pleads with Ramsden to get him out of this predicament, arguing that Anne is not anything but the weak, dutiful young woman. He sees her as willful and hypocritical and declares that she will commit every crime a respectable woman can. থ্যাংক ইউ। আচ্ছা এই পর্যন্তই থাক, এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন। আমাদের নায়িকা ফিমেল প্রোটাগনিস্ট, তার ক্যারেক্টারটা কেমন আমরা কিন্তু এখানে বুঝতে পারছি। ট্যানার র্যামসডেনকে প্রায় হাতে পায়ে ধরছে, প্লিজ মিস্টার র্যামসডেন হেল্প মি ইন দিস সিচুয়েশন। প্রেডিকামেন্ট মানে হচ্ছে সিচুয়েশন। সে বলছে এই অ্যান কিন্তু খুবই ডেঞ্জারাস মেয়ে, এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, ভেরি কানিং অ্যান্ড ভেরি ডেঞ্জারাস। অ্যানকে দেখা যায় সহজ সরল অবলা নারী, কিন্তু ভেতরে ভেতরে সে খুবই জটিল। অ্যান ইজ এনিথিং বাট উইক বিউটিফুল ইয়াং ওমেন। অ্যানকে যেমন দেখা যায় আসলে অ্যান তেমন মেয়ে না। ট্যানারের কাছে শি ইজ উইলফুল অ্যান্ড হিপোক্রিটিক্যাল। ট্যানার খুবই ডেঞ্জারাস এবং হিপোক্রিটিক্যাল। অ্যান্ড অ্যান উইল কমিট এভরি ক্রাইম আ রেসপেক্টেবল ওমেন ক্যান। একজন ভদ্র মহিলা ভদ্র মেয়ের ক্ষেত্রে যত রকম আকাম কুকাম অকাজ দুষ্টামি করা সম্ভব অ্যান্ড সবকিছুই করবে। সে যা ইচ্ছা তাই করবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে, যত আকাজ কুকাজ সবকিছু করবে, সবকিছুর দায়ভার দিবে হচ্ছে আমাকে। কিভাবে? যে কোনো একটা ক্রাইম করবে আর বলবে যে মাই গার্জিয়ান অ্যাডভাইস মি। সে যে কোনো একটা দুষ্টামি করবে, বলবে মাই গার্জিয়ান অ্যাডভাইস মি। সে সবকিছু আমার ঘাড়ে দেবে, মানে আমার অবস্থা কেরোসিন। বুঝতে পারছেন ঘটনা? এই হচ্ছে ঘটনা। অ্যান্ড জি স্যার। ট্যানার ভয় পাচ্ছে যে যদি আমি এই মেয়ের, এই ডেঞ্জারাস মেয়ের গার্জিয়ান হই তাহলে আমার খবর আছে, সে আমাকে একদম পেরেশানি অবস্থায় ফেলে দেবে। ওকে ফারজানা 4 নাম্বার পয়েন্টটা পড়েন। Ramsden himself states, if
emphatic, emphatically that he will refuse to act as guardian with Tanner. But the young man professes that neither one of them will escape the obligations which have been forced upon them. ওকে, থ্যাংক ইউ। র্যামসডেন বলছে ঠিক আছে, আমিও তোমার সাথে একমত। ট্যানারের সাথে এই এক বিষয়ে একমত হচ্ছে, আমি তোমাকে অপছন্দ করি ঠিকই। ট্যানার বলছে যে আমি তোমাকে দুই চোখে দেখতে পারি না, কিন্তু এই বিষয়ে আমি তোমার সাথে একমত যে আমরা দুইজন কোনোভাবেই অ্যানের গার্জিয়ানের দায়িত্ব একসাথে পালন করতে পারি না। তখন ট্যানার বলছে, মিস্টার রামসডেন, বিষয়টা এত সহজ না। আমার মনে হয় না আমরা এই বিপদ থেকে সহজে মুক্তি পাবো। অ্যান এমন ভাবে সিচুয়েশনটা ঘুরাবে, এমন ভাবে অ্যান ঘোট পাকাবে যে আমাদের সারেন্ডার করা ছাড়া কোনো উপায় থাকবে না। তখন এই লাস্ট পয়েন্টটা দেখেন, অক্টেভিয়াস ইজ অ্যাপোল্ড অ্যাট ট্যানার্স আনফ্ল্যাটারিং ডেসক্রিপশন অফ অ্যান। চিন্তা করেন, অক্টেভিয়াস হচ্ছে অ্যানের জন্য পাগল। যখনই ট্যানার অ্যানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, তখন অক্টেভিয়াস এর খুব মনে লাগছে, এই তুমি আমার অ্যানকে নিয়ে এইসব কথা বলতেছো, আমার অ্যানের থেকে এত গ্লোরিয়াস, এত গ্রেট গার্ল কখনোই তুমি পাবো না। সেই অ্যান এত ভদ্র, এত চার্মিং, এত এত জেন্টল, এত সফট, তুমি তার বিরুদ্ধে দেখলে কি সব কথা বল। মানে অক্টেভিয়াস কল্পনাই করতে পারতেছে না যে অ্যান এরকম হতে পারে। ট্যানার যখন অ্যানকে বলছে অ্যান আনস্ক্রুপুলাস সাইরেন, মানে অলমোস্ট ডাইনি বলছে, ডাইনির বর্ণনা দিচ্ছে, তখন অক্টেভিয়াস তীব্র প্রতিবাদ জানাচ্ছে। টু হিম, দেখেন লাস্ট লাইনের আগের লাইন মাঝখানে দেখেন, টু হিম শি ইজ এ গডেস। আমি এখানে হাইলাইট করে দিচ্ছি, যে দেখা যাচ্ছে হাইলাইটস। Yes, sir, দেখা যাচ্ছে। টু হিম she, মানে Anne, is a goddess, nor can anything that Tanner says convince him that she is not divine. অক্টেভিয়াসের কাছে অ্যান হচ্ছে স্বর্গীয় রমণী, মানে গডেস, ঈশ্বর। ফর নাইভ অক্টেভিয়াস she is reality of romance. মানে অ্যানের প্রতি অক্টেভিয়াস কতখানি ক্রাশ এটা আমরা বুঝতে পারছি, যে একটু 19 থেকে 20 যদি ট্যানার বলছে, সাথে সাথে অক্টেভিয়াস প্রতিবাদ জানাচ্ছে। অক্টেভিয়াস অ্যানকে নিয়ে কোন রকম পচা কথা শুনতে রাজি না। এরপরে আমরা নেক্সট স্লাইডে আসি। তাহলে আগের স্লাইডে আমরা কি পেলাম? আগের স্লাইডে পেলাম হচ্ছে আমাদের নায়ক চলে আসছে, তার ক্যারেক্টার সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া পাচ্ছি, আর হচ্ছে আমাদের নায়িকার ক্যারেক্টার সম্পর্কে হালকা একটু টাচ পাচ্ছি। আওয়ার মেল এন্ড ফিমেল প্রোটাগনিস্ট, তার ক্যারেক্টার কেমন হতে পারে। এখন আমরা স্লাইড 4-এ আসি। স্লাইড 4, আচ্ছা, লিয়ান, নুসরাত জাহান লিয়ান, Yes, sir. একটু কষ্ট করে প্রথম 2টা পয়েন্ট পড়েন। Now Anne makes her appearance. Shaw describes her as perfectly ladylike, graceful, and comely, with ensnaring eyes and hair. What sets her apart from other beautiful women is her abundant vitality. থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট পয়েন্টটা আমরা এটা একটু ব্যাখ্যা করি। ফার্স্ট পয়েন্টটা, এখন আমাদের নায়িকা স্টেজে আসছে। নাও অ্যান মেক্স হার অ্যাপিয়ারেন্স। শ কিভাবে, আমাদের নাট্যকার জর্জ বার্নার্ড শ কিভাবে তাকে বর্ণনা করছে, পারফেক্টলি লেডি লাইক, মানে একজন আদর্শ রমণী যেরকম হয়, গ্রেসফুল, খুবই চার্মিং, অ্যান্ড কামলি, খুবই ভদ্র, খুবই অমায়িক, জেন্টল, বাট উইথ এনস্নারিং আইজ এন্ড হেয়ার। কিন্তু তার চুল, তার চোখ হচ্ছে আকর্ষণ করে। কাকে আকর্ষণ করে? ইয়াং ম্যানদের আকর্ষণ করে, স্পেশালি ইয়াং ম্যান লাইক অক্টেভিয়াস। ইয়াং ম্যান লাইক অক্টেভিয়াস, অক্টেভিয়াস যখনই অ্যানের চোখের দিকে তাকায় ও শেষ, শহীদ। যখনই তার চুলের দিকে তাকায় ও শহীদ। এটাকে বলে এনস্নারিং, মানে অ্যাট্রাকটিভ। মানে অ্যান তার চোখের মধ্যে কি যেন আছে। এটা কার কথা? অক্টেভিয়াসের কথা। হোয়াট সেটস হার অ্যাপার্ট ফ্রম আদার বিউটিফুল ওমেন, কিন্তু অন্য 8-10টা সুন্দরী নারী থেকে তার নিজস্বতা কি? অনেকেই তো সুন্দর হয়, কিন্তু অ্যান, তার মধ্যে কি স্পেশালিটি আছে? অ্যানের স্পেশালিটি হচ্ছে ও খুব চঞ্চল, ওর মধ্যে একটা ভাইটালিটি, ওর মধ্যে একটা ডাইনামিজম আছে, একটা মানে প্রাকৃতিক একটা শক্তি ওর মধ্যে কাজ করে।
তাহলে আমরা অ্যান তার ক্যারেক্টারিস্টিক্স এর আরেকটা দিক পেলাম, ভেরি ভাইটালিটি, ফুল অফ ভাইটালিটি, ফুল অফ ডাইনামিজম। আর তার এক্সটেরিয়র, বাইরে সে দেখতে কেমন, ইন্টেরিয়র এক্সটেরিয়র দুই দিক থেকেই আমরা কিন্তু এই ক্যারেক্টারে ঢুকছি। ওকে লিয়ান, পরের পয়েন্টে যান। With her is Mrs. Whitefield, her mother, a little woman certainly devoid of such vitality, one who wears an expression of muddled shrewdness. থ্যাংক ইউ। এখন মা আর মেয়ে, আমরা মেয়ে অ্যানকে দেখলাম খুবই চঞ্চল, খুবই সুন্দরী, খুবই চার্মিং। পাশাপাশি তার মা, মানে কন্ট্রাস্ট, অ্যানের মা সে হচ্ছে অতটা খাটো, ছোটখাটো মহিলা, খুবই গম্ভীর, অতটা চঞ্চল না, খুবই রিজার্ভড। আর ওর মধ্যে মানে মহিলাকে দেখলেই বোঝা যায় যে উনার অনেক এক্সপিরিয়েন্স, ওনার জগৎ সম্পর্কে যথেষ্ট ধারণা আছে, খুবই এক্সপার্ট একজন। পাশাপাশি দুইজন, অ্যান আর অ্যানের মা, দুইজন হচ্ছে পুরো আলাদা, একজন হচ্ছে পুরো চঞ্চল, আরেকজন হচ্ছে খুবই গম্ভীর, কন্ট্রাস্ট। তারপরে থার্ড পয়েন্ট দেখেন, প্লেইং হার রোল অফ ডিউটিফুল অ্যান্ড হেল্পলেস ডটার। অ্যান অভিনয় করছে, কিসের অভিনয় করছে? খুবই ডিউটিফুল অ্যান্ড হেল্পলেস, অবলা অসহায় কিন্তু ডিউটিফুল। অ্যান রামসডেনের কথা শুনছে। রামসডেন ওকে কি বলছে? রামসডেন টেলস হার দ্যাট ট্যানার অ্যান্ড হি হ্যাভ বিন জয়েন্টলি নেমড অ্যাজ গার্জিয়ানস, মানে এরা দুইজনে হচ্ছে জয়েন্ট গার্জিয়ান অ্যান্ড ট্রাস্টিস অফ দ্য লেট হোয়াইটফিল্ডস টু ডটার। বলে যে তুমি আর তোমার বোনের দায় দায়িত্ব তোমার বাবা মরার আগে আমাকে আর ট্যানারকে দিয়ে গেছে। রামসডেন ওকে বোঝানোর চেষ্টা করে, দেখো ট্যানার তো খুবই মানে চ্যাংড়া পোলাপান, ও কি বোঝে দুনিয়ার, ও তো তোমার গার্জিয়ান হিসেবে কি করবে। তুমি একটা কাজ করো, তুমি বলো যে আমি ট্যানারকে গার্জিয়ান হিসেবে মানতে রাজি না। রামসডেন অ্যানকে বলানোর চেষ্টা করছে, মা আমি তোমার থেকে ভালো বুঝি, এই ট্যানার তোমার ভালো গার্জিয়ান হতে পারে না, হয়তো তোমার বাবা ভুল করে ফেলছে, হয়তো ভুলে ট্যানারকে তোমার গার্জিয়ান বানায় ফেলছে, কিন্তু ট্যানার গার্জিয়ান হওয়ার যোগ্যতা রাখে না। তুমি এটা বলো যে তুমি ট্যানারকে চাও না গার্জিয়ান হিসাবে। এখন এই জায়গায় আমরা একটা জিনিস খেয়াল করেন, এই যে ট্যানারকে ওর গার্জিয়ান হিসেবে আনা, এর পিছনে কিন্তু অ্যানেরও হাত আছে। অ্যান ইনডিরেক্টলি ওর বাবাকে কনভিন্স করে যাতে ট্যানারকে ওর গার্জিয়ান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন অ্যান কি নিজের প্ল্যান কি নিজে ভেস্তে দিবে? মোটেই না। অ্যান বলে যে আমার বাবা মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছা ছিল আপনি আর ট্যানার আমার গার্জিয়ান। আমি কিভাবে আমার বাবার শেষ ইচ্ছা পূরণ না করে থাকি? আমার বাবা যেটা বলে গেছেন তাই হবে। এই যে লাস্ট লাইন দেখেন, খুবই third point-এ। ইনোসেন্ট অ্যাক্ট করছে। হ্যাঁ, অ্যান বলছে যে আমি কোনোভাবেই আমার বাবার শেষ ইচ্ছা অপূর্ণ রাখতে পারি না, আমি কোনোভাবেই এটা বাতিল করতে পারবো না। বোথ রামসডেন এন্ড ট্যানার দুজনেই আমার গার্জিয়ান হবে। সে আবার রামসডেনকে খুব আদর করে ডাকে হচ্ছে গ্র্যানি। আমরা নর্মালি নানি বা দাদিকে গ্র্যানি ডাকি, সে রামসডেনকে আদর করে গ্র্যানি ডাকে। মানে সে এমন ভাবে সবকিছু কন্ট্রোল করছে যে কেউ আর কিছু বলতে পারছে না। রামসডেন সে সমাজের পাওয়ারফুল একজন মাথা, তাকে সে গ্র্যানি ডাকছে। ফোর্থ পয়েন্ট দেখেন, রামসডেন হু হ্যাড লেফট দ্য স্টেজ উইথ, এখন রামসডেন অ্যানের এই সিদ্ধান্ত কোনোভাবে মেনে নিতে পারলো না, সে মাথা গরম হয়ে গেছে, সে এখন স্টেজ থেকে চলে গেছে। রামসডেনও চলে গেছে। রামসডেন লেফট দ্য স্টেজ, তখন স্টেজে আছে শুধুমাত্র দুইজন, অক্টেভিয়াস এন্ড জ্যাক। আগে স্টেজে ছিল কতজন? রামসডেন ছিল, অক্টেভিয়াস ছিল, জ্যাক ছিল, অ্যান ছিল, অ্যানের মা ছিল। ওরা তিনজন চলে গেল, বাকি রইল অক্টেভিয়াস এন্ড জ্যাক। তারা স্টেজে কি করছে? অক্টেভিয়াস এন্ড জ্যাক এক্সপ্রেস দেয়ার মার্কলি কন্ট্রাস্টিং ভিউজ অফ অ্যান। অক্টেভিয়াস সরি অক্টেভিয়াসের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানকে বর্ণনা করছে যে অ্যান এত ভালো, অ্যান এত গ্রেট, অ্যানের থেকে ভালো কোন নারী হতেই পারে না, অ্যান ইজ দ্য গ্রেটেস্ট গার্ল এভার। আর জ্যাক বলছে অ্যানের মতো এত ডেঞ্জারাস, এত ভয়ঙ্কর মহিলা হইতেই পারে না। মানে দুইজন পুরো দুই রকম ছবি দিচ্ছে। আপনারা এটা পড়বেন, এই পার্টটা হচ্ছে আমাদের ওই
অ্যান ক্যারেক্টার বোঝার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অক্টেভিয়াস কিভাবে অ্যানকে দেখছে, অক্টেভিয়াসের পয়েন্ট অফ ভিউ, অক্টেভিয়াসের দৃষ্টিভঙ্গিতে অ্যান কেমন, অ্যানের তুলনা হয় না। আর জ্যাকের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানের মতো খারাপ আর কেউ হতে পারে না। এখানে জ্যাক কিন্তু ট্যানারের ডাকনাম হচ্ছে জ্যাক। এখন অ্যানের কথা বলতে না বলতেই অ্যান আবার স্টেজে চলে আসছে, দৌড়ে দৌড়ে আসছে, আরে খারাপ খবর, খারাপ খবর, টেরিবল নিউজ, টেরিবল নিউজ। অ্যান একটা খারাপ খবর নিয়ে আসছে। অক্টেভিয়াসের সিস্টার, আমাদের পুতু যে কবি, তার একমাত্র বোন, আদরের বোন, সিস্টার ভায়োলেট is about to become an unmarried mother. ওই সমাজে, ভিক্টোরিয়ান সোসাইটি, এত রিজার্ভ সোসাইটিতে একটা মেয়ে বিয়ে ছাড়াই প্রেগনেন্ট, বিশাল এক স্ক্যান্ডাল, অনেক বড় একটা স্ক্যান্ডাল। অক্টেভিয়াস একদম ভেঙে পড়লো, তার মুখের দিকে তাকানো যাচ্ছে না, সে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না, এত লজ্জা, এত লজ্জা। তার বোন আনম্যারিড মাদার হতে চলেছে। সবাই খুব শকড, সবাই খুবই শকড, অল বাট ট্যানার। শুধুমাত্র ট্যানারের কোনো বিকার নাই, সবাই খুবই বিধ্বস্ত খবরটা শুনে। ট্যানার একদম অল ওকে, অল বাট ট্যানার আর গ্রেটলি শকড। ট্যানার বলছে যে কি সমস্যা, হি ডিক্লেয়ার্স দ্যাট দ্য গার্ল শুড বি কনগ্রাচুলেটেড on the fulfillment of her highest purpose and greatest function. আরে একজন নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন, একজন নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন কি? মা হওয়া, become a mother, to increase, multiply and replenish the earth. সে হচ্ছে একজন নারীর জীবনের চূড়ান্ত উদ্দেশ্য, সে ফুলফিল করছে, তাকে কেন আমরা সাপোর্ট করব না? ইট ইজ রামসডেন, স্পেশালি রামসডেন তো ট্যানারকে দুই চোখে দেখতে পারে না, সে কি বলছে এসব? রামসডেন স্পেশালি এক্সপ্রেসেস দ্য কনভেনশনাল অ্যাটিটিউড। রামসডেন ট্যানারের কথা শুনে আরো বেশি রেগে গেল। সে বলছে ভায়োলেট ইজ দ্য ভিকটিম অফ এ রাস্কাল, আ লিবার্টিন। কোন একটা দুশ্চরিত্র লম্পট ভায়োলেটের এই সর্বনাশটা করছে। It is Ramsden especially who expresses the conventional attitude. একদিকে আমরা পাচ্ছি দুইটা পয়েন্ট অফ ভিউ। ট্যানার হচ্ছে মডার্ন অ্যাটিটিউড, সে বলছে ওর যে ডিসিশন সেই অনুযায়ী সে কাজ করেছে, একজন নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন মা হওয়া, সে মা হতে যাচ্ছে। ট্যানার বলছে এটা মডার্ন আউটলুক। রামসডেন তো খুবই বাইরে বাইরে নিজেকে যতই মডার্ন বলুক, সে তো ভিতরে ভিতরে খুবই ব্যাকডেটেড। সে ব্যাকডেটেড অনুযায়ী বলছে আরে মেয়ের জীবন শেষ, এই মেয়ের সর্বনাশ হয়ে গেছে, কোন একজন দুশ্চরিত্র লম্পট এই সহজ সরল মেয়েটা সর্বনাশ করছে। যে করছে সে আ ভিলেন ওয়ার্স দ্যান এ মার্ডারার। যেই দুশ্চরিত্র ভায়োলেটের এই সর্বনাশ করলো, সে খুনির থেকে কোনো অংশে কম না। হু ইজ ইন দেয়ার ভেরি মিডস, এই আমাদের মধ্যেই আছে। মানে রামসডেন ইনডিরেক্টলি কাকে অপবাদ দিচ্ছে? ট্যানারকে অপবাদ দিচ্ছে। when he expresses his suspicions of ট্যানার দিকে বারবার তাকাচ্ছে, whom he describes as the man of notoriously loose principle. আমাদের মধ্যে এমন একজন লোক দাঁড়ায় আছে যার চরিত্রের কোনো ঠিক নাই, চরিত্রের দিক থেকে খুবই দুশ্চরিত্র। ট্যানার adroitly points out that আচ্ছা ঠিক আছে, আমি যদি দুশ্চরিত্র হই মিস্টার রামসডেন, আপনি কি খুব বেশি চরিত্রবান? মানে আমি যদি সন্দেহের তালিকায় থাকি, তাহলে মিস্টার রামসডেন আপনিও সন্দেহের তালিকায় থাকবেন। তাহলে চিন্তা করেন, মানে রামসডেন তেলে বেগুনে আরো জ্বলে উঠছে, রেগে যাচ্ছে। এখানে আমরা কিন্তু একটা ক্রাইসিস মোমেন্টে আছি। ক্রাইসিসটা হচ্ছে আমাদের অক্টেভিয়াসের বোন, সে বিয়ে ছাড়াই প্রেগনেন্ট, ওইরকম একটা সোসাইটিতে। এখানে আমরা দুইটা পয়েন্ট অফ ভিউ পাচ্ছি, একটা হচ্ছে লিবারাল পয়েন্ট অফ ভিউ বাই ট্যানার, যে ভায়োলেটকে ওয়েলকাম করতে রাজি, আর এইদিকে বাকি সবাই মনে করছে ভায়োলেটের জীবনটা শেষ, ধ্বংস, কেউ একজন ভায়োলেটের জীবনটা শেষ করে দিয়েছে। নেক্সট স্লাইডে আমরা যাই। এই স্লাইডটা পড়বেন হচ্ছে সুমাইয়া ইসলাম রেইন পড়েন। স্যার ফার্স্ট থেকেই তো? হ্যাঁ, ফার্স্ট দুইটা পড়েন।
Okay. For the first time along together on the stage, Anne and Jack converse. The audience learn that the two had known each other since childhood and that Jack had once declared his love for her. She doesn't admit that once when he had pretended to be in love with another girl. She had violated Jack's confidence. She had told the girl that Jack is informed her for the attachment. তারপরেরটা পড়েন। Tanner said that as a result of his experience, he has come to believe moral passion to be the only real passion, no romance for him now. The entire episode is replete with interesting Savian idea which will be discussed later. থ্যাংক ইউ রেন। আমরা এখন ফার্স্ট পয়েন্টটা দেখেন। ফার্স্ট পয়েন্টে আমরা এইটা বুঝতে পারি যে অ্যান এন্ড জ্যাক মানে অ্যান ট্যানার এরা ছোটবেলা থেকে একসাথে আছে। The audience learns that two had known each other since childhood. এরা ছোটবেলা থেকেই একজন আরেকজনকে চেনে। জীবনের কোন একটা পর্যায়ে হয়তো ছোটবেলায় কোন একটা সময়ে দুর্বল মুহূর্তে ট্যানার অ্যানকে প্রপোজ করেছিল, মানে ছোটবেলায় প্রপোজ করেছিল। She does admit that once he had pretended to be in love with another girl. তারপরে ছোট মানুষ তো, তখন জ্যাক কি করে আরেকটা মেয়ের সাথে ওর সম্পর্ক হয়। প্রথমে মানে জ্যাক আর অ্যান দুজনের মধ্যে ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ছোটবেলায় যেরকম হয় চাইল্ডহুড সুইটহার্ট ছিল। পরবর্তীতে বেশ কিছু বছর পরে যখন ট্যানারের সাথে আরেকটা মেয়ের সম্পর্ক হয়, তখন অ্যান কি করে ষড়যন্ত্র করে গুটিবাজি করে ওদের যে সম্পর্ক আছে সম্পর্কটা ভেঙে দেয়। মানে ওইরকম ছোটবেলায় অ্যান প্ল্যান করে জ্যাকের যে নতুন সম্পর্ক হয় সেটা ভেঙে দেয়। এইটা মনে করায় দেয় অ্যান ঘুরায় পেঁচায় সেই জ্যাককে ওই ঘটনা মনে করায় দেয়। জ্যাক, তুমি তো ছোটবেলায় আমাকে পছন্দ করতা, তারপরে তুমি কার প্রেমে পড়লা? তারপরে তো আমি প্ল্যান করে তোমাদের দুজনের সম্পর্ক নষ্ট করে দিলাম। মানে অ্যান কিন্তু নিজেই ওর যে ক্রিটিক্যাল ব্রেন ওয়ার্ক, ওর ব্রেন কিভাবে ক্রিটিক্যালি ওয়ার্ক করে সেটা কিন্তু বর্ণনা দিচ্ছে। ট্যানার তখন বলছে, আমি এখন আর ছোট না, আমি যথেষ্ট বড় হয়েছি, আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, এখন আমার জীবনে রোমান্টিক প্যাশন বলতে কিছু নাই, আমি আর প্রেম টেম নিয়ে ভাবি না, আমি আর ভালোবাসা নিয়ে ভাবি না, এইসব আমার কোনো আগ্রহ নাই, আমার একমাত্র আগ্রহ হচ্ছে মোরালিটি। নো রোমান্টিক প্যাশন ফর মি, মোরাল প্যাশন ইজ অনলি রিয়েল প্যাশন। মোরাল প্যাশন বলতে মোরালিটি, সত্যর পথে, ন্যায়ের পথে, ফেয়ারনেসের পথে সমাজকে সে পরিবর্তন করতে যায়। হি হ্যাজ হিজ প্যাশন টু রিফর্ম দ্য সোসাইটি, এটা হচ্ছে রিয়েল প্যাশন। এইখানে এই পর্যায়ে আপনারা মার্ক করে রাখেন, আমরা জর্জ বার্নার্ড শর অনেক বেশ কিছু ফিলসফি পাই। মানে অ্যান আর ট্যানার দুজনে কথাবার্তা বলতে থাকে, এর মধ্য দিয়ে ট্যানারের ফিলসফি পাচ্ছি, আমরা ফিলসফি পাচ্ছি রিগার্ডিং আইডিয়াস। হ্যাঁ, শেভিয়ান মানে হচ্ছে শ থেকে শেভিয়ান, জর্জ বার্নার্ড শর ফিলসফি এখানে আমরা পাচ্ছি। হোয়াট স্পেশালি, এরপরে থার্ড পয়েন্টে আমরা যাই। হোয়াট স্পেশালি ইজ মেড ক্লিয়ার দ্যাট অ্যান ইনডিড ইজ দ্য অ্যাক্টিভ ওয়ান ইন দ্য লাভ গেম। এখানে বোঝা যাচ্ছে যে ট্যানার হচ্ছে দৌড়ায় পালাতে চাচ্ছে, অ্যান হচ্ছে ওর পিছু পিছু যাচ্ছে। ট্যানার পালাচ্ছে, অ্যান ওকে চেস করছে, ট্যানারের পিছু পিছু অ্যান দৌড়াচ্ছে। As Tanner says, I never feel safe with you. নর্মালি মেয়েরা ছেলেদেরকে বলে না যে তোমার কাছে যেতে আমার ভয় লাগে, এখানে ট্যানার অ্যানকে বলছে যে আই নেভার ফিল সেফ উইথ ইউ, মানে পুরো উল্টা। ট্যানার কাকে বলছে? অ্যানকে বলছে যে আমি তোমার কাছে নিরাপদ বোধ করি না। দেয়ার ইজ ডেভিলিশ চার্ম আর সাটল ইন্টার, তোমার দেখলে আমার ভয় লাগে, কি যেন আছে তোমার মধ্যে। রামসডেন and Octavius come back with Miss Ramsden. রামসডেন and Octavius এরা আবার স্টেজে ফেরত আসে। এতক্ষণ স্টেজে ছিল শুধু অ্যান আর ট্যানার। এদের দুজনের কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু আমরা অ্যান আর ট্যানারের ক্যারেক্টার আরো ভালো জানতে পারি, মানে ওদের সম্পর্কে আরো জানতে পারি। অ্যান হচ্ছে অনেক মানে প্যাসিভ অ্যাগ্রেসিভ, ও হচ্ছে মনে মনে খুবই অ্যাগ্রেসিভ, আর জ্যাক হচ্ছে বাইরে বাইরে খুব বড় বড় কথা বলে কিন্তু ভিতরে ভিতরে খুবই ভালনারেবল। মানে বড় বড় কথা বলে, চটাং চটাং কথা বলে, কিন্তু ট্যানারের মনটা হচ্ছে খুবই মানে বাচ্চাদের মতো আর কি।
র্যামসডেন আর অক্টেভিয়াস তারা স্টেজে আসলো, সাথে হচ্ছে র্যামসডেনের এক বোন আছে, হার্ড হেডেড স্পিনস্টার। র্যামসডেনের এক মানে বোন, তার বয়স অনেক কিন্তু তার বিয়ে হয় নাই, অবিবাহিত মানে বয়স্ক মহিলা, তাদেরকে বলা হয় স্পিনস্টার। এ হচ্ছে র্যামসডেনের থেকেও ব্যাকডেটেড। র্যামসডেনকে আমরা বললাম না ব্যাকডেটেড, ওর থেকে বেশি ব্যাকডেটেড হচ্ছে ওর বোন। ও বললো যে এখনই ভায়োলেটকে আমাদের বাড়ি থেকে বের করে দাও, এরকম চরিত্রহীন মেয়ে আমাদের বাড়িতে থাকবে কেন? মিস্টার রামসডেন ডিটারমাইন্ড দ্যাট ভায়োলেট মাস্ট লিভ দ্য হাউস অ্যাট ওয়ান্স। এখন অক্টেভিয়াসকে বলছে এখন তোমার বোনকে নিয়ে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। শি অ্যাপারেন্টলি উইশ টু মিট হার বিট্রেয়ার अगेन। কই এক্ষুনি যাও, ওর নাগরের সাথে দেখা করবে। ও কার সাথে না কার সাথে দেখা করবে, যাও ওকে নিয়ে এখনই বের হয়ে যাও। ভায়োলেটকে নিয়ে কথা হচ্ছে। এখন আমাদের সেকেন্ড মোস্ট প্রমিনেন্ট ফিমেল প্রোটাগনিস্ট, আমাদের সেকেন্ড নায়িকা স্টেজে আসছে। লাস্ট ক্লাসে আমরা জানলাম অ্যান আর ভায়োলেট এই দুইজন হচ্ছে আমাদের নায়িকা, সাইড নায়িকা। অ্যান হচ্ছে বাইরে দুর্বল কিন্তু ভেতরে অনেক জটিল, বাইরে নরম কিন্তু ভেতরে কঠিন। কিন্তু ভায়োলেটকে আমরা লাস্ট ক্লাসে বললাম সে বাইরেও কঠিন ভেতরেও কঠিন, তার মধ্যে কোনো ছলনা নাই। ভায়োলেট হারসেলফ এন্টার্স, আমাদের ভায়োলেট ঢুকছে, তার ক্যারেক্টার সম্পর্কে এখানে আমরা জানতে পারবো। শি ইজ কোয়াইট সেলফ পজেসড, মানে সে খুবই কনফিডেন্ট। সেলফ পজেসড মানে হচ্ছে সে খুবই ডিটারমাইন্ড এন্ড কনফিডেন্ট। সে যা করছে ওই বিষয়ে তার কোনো দ্বিধা নাই, সে খুবই ডিটারমাইন্ড এন্ড অবভিয়াসলি আনঅ্যাশেমড, এবং সে বিন্দু মাত্র লজ্জিত না। ওই রকম একটা সোসাইটিতে একটা মেয়ে প্রেগনেন্ট উইদাউট ম্যারেজ, সে তার কতখানি সাহস দেখেন, তার কতখানি গাটস, তার সাহসটা দেখেন। সে মোটেও লজ্জিত না। শুধু তাই না, when Tanner eloquently voices his approval for her, ট্যানার যখন ভায়োলেটকে সাবাস দেয়, সাবাস তুমি সাহসের কাজ করেছো, she turns upon him and vehemently repudiates his compliments, তখন ভায়োলেট একদম খুব তীব্রভাবে ট্যানারের সমালোচনা করে যে তোমার মতো মানুষের কাছে আমার এই রকম প্রশংসা শুনতে হবে না, তোমার কিছু বলতে হবে না, আমি জানি আমি কি। ঠিক আছে, এটা ভায়োলেট ট্যানারকে বলছে যে তোমার কাছ থেকে আমার প্রশংসা শোনার কোনো দরকার নাই। I know that I am right. In so doing, মানে এখানে আমরা ভায়োলেটের যে স্ট্রং ক্যারেক্টার, ওর যে ডিটারমিনেশন এই সম্পর্কে জানতে পারি। In so doing, Violet is forced to reveal the fact that she has been secretly married. সেখানে সে ইঙ্গিত দেয় যে আমি am not unmarried। তোমরা সবাই বলছো I'm an unmarried mother, কিন্তু অ্যাকচুয়ালি I'm married, I'm secretly married, কিন্তু আমি এটা বলবো না আমার স্বামীকে। আই এম সিক্রেটলি ম্যারিড, সে এটা সবাইকে বলছে যে তোমাদের টেনশনের কিছু নাই, আই এম ম্যারিড, কিন্তু শর্ত একটাই, আমি কাউকে বলবো না আমার স্বামীর নামকে, মানে স্বামীর নাম গোপন রাখবে। এন্ড আই এম নট এ ফলেন ওমেন অ্যাট অল। ভায়োলেট সবাইকে বেশ স্ট্রংলি ডিক্লেয়ার করছে যে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, দিস ইজ নট এ স্ক্যান্ডাল, আই এম ম্যারিড বাট সিক্রেটলি ম্যারিড, এবং আমি আপাতত আমার হাজবেন্ডের নাম বলবো না। খুবই স্ট্রংলি বলে। আমাদের এই গোটা নাটকে আমরা যদি বলি যে সবচেয়ে ফর্মিডেবল, সবচেয়ে মানে ডিগনিফাইড ক্যারেক্টার, আমার মতে সবচেয়ে ডিগনিফাইড ক্যারেক্টার হচ্ছে ভায়োলেট, এবং যথেষ্ট স্ট্রং, যথেষ্ট স্মার্ট। আর এই মুভি এই নাটকে যদি আমরা বলি একটা ভিলেন, আমরা ভিলেন হয়তো খুঁজে পাবো না, কিন্তু ভিলেনের কোয়ালিটি আমরা আমাদের নায়িকার মধ্যে পাবো। ভিলেন আমাদের কেউ কেউ মানে যদি খুব ভালো করে খেয়াল করেন দেখবেন যে অ্যানের মধ্যে কিছু ভিলেন ভিলেন ফ্লেভার আছে আর কি। আচ্ছা, এবার আমরা অ্যাক্ট 2 তে যাই। আমাদের অ্যাক্ট 1 এইখানেই শেষ। এইখানে আমরা বুঝলাম ঘটনা কি, ক্যারেক্টার গুলো আসলো, ক্যারেক্টার গুলো মোটামুটি আসছে। এখন অ্যাক্ট 2, অ্যাক্ট 2 পড়বেন কে? পায়েল পড়েন, উম্মে সালেহা। The setting is the carriage drive in the park of the house near Richmond. Jack Turner, dressed in the contemporary costume for motoring, is watching his spelling টা কি হবে? সাফার, 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 সাফার মানে হচ্ছে ড্রাইভার। His chauffeur, Henry Straker, who is repairing the automobile for a motoring party. আচ্ছা, এখানে
বাইরে রাস্তা, ট্যানারের গাড়ি মেরামত করা হচ্ছে। ট্যানারের ড্রাইভারের নাম হচ্ছে হেনরি, যাকে আমরা পরে ডাকবো এনরি। হেনরি গাড়ি মেরামত করছে। ঘটনা কি, একটা মোটরিক পার্টি হবে, ওরা গাড়িতে করে এক জায়গায় বেড়াতে যাবে। গাড়িতে করে এক জায়গায় বেড়াতে যাবে, এরপরে পড়েন। Tanner explains Henry's status as the new man, a member of the class concierge engineers. Not disrespectful, the chauffeur is anything but differential. He is aware that he does know more about machines and women than does this his master. এখানে অক্টেভিয়াসও আছে। অক্টেভিয়াসকে উদ্দেশ্য করে ট্যানার বলতেছে, এই অক্টেভিয়াস, এই দেখো, এই হচ্ছে আমার ড্রাইভার এনরি। যদিও সে আমার কর্মচারী, কিন্তু সে আমার থেকে সব বিষয়ই বেশি জানে। এই গাড়ির বিষয়ে তো সে এক্সপার্ট, ইঞ্জিনিয়ার অফ দ্য কার, সব জানে। শুধু তাই না, নারীদের সম্পর্কেও সে জানে। সে খুবই ওয়াইজ পার্সন। মানে ট্যানার এখানে তার ড্রাইভারের সম্পর্কে সুনাম করবে। আর এইখানে আরেকটা জিনিস বলবে, সেটা হচ্ছে টেকনোলজি কিভাবে মানুষকে সীমাবদ্ধ করে দিচ্ছে। ট্যানার বলছে যে গাড়ি চালাই আমি, না গাড়ি আমাকে চালাই সেটা আমি বুঝি না। আমি কি গাড়ি চালাই, না গাড়ি আমাকে চালায়? গাড়ি আমার নাকি আমি গাড়ির? একটা সময় মানে আপনারা যারা গাড়ি মেইনটেইন করেন তারা জানেন যে গাড়ি কতখানি পেইনফুল, তাই না? জানেন না? গাড়ি যারা মানে মেইনটেইন করেন তারা ভালো করেই জানেন যে একটা গাড়ি মেইনটেইন করা কত কঠিন। টেকনোলজি আমাদের লাইফে আরাম এনে দিয়েছে, আবার জটিলতাও আনছে। শুধু আরাম না, টেকনোলজির কারণে আমরা অনেক সাফারও করি। এই জায়গায় জর্জ বার্নার্ড শ ওই টাচটা দিচ্ছে যে টেকনোলজিক্যাল কারণে আমরা অনেক পেইনের মধ্য দিয়েও যাই। এই জায়গাটা এখানে আসছে। মানে এরকম ডায়লগের মধ্য দিয়ে মাঝে মাঝে হঠাৎ করে একটু একটু করে রিয়েলিটি সম্পর্কে বিভিন্ন উইজডম, বিভিন্ন টিচিং আমাদের দিয়ে দিচ্ছে। তারপরের পয়েন্টটা পড়েন পায়েল। Left alone with Tanner, Octavius solicits his sympathy. He had proposed to and been rejected by Anne. Jack insists that he has not been rejected at all and that Anne merely is not true playing with him. She is the pursuer, he argues, and Octavius is her marked out victim, but poor lovesick Octavius rejects this counsel as only another sample of Jack's eternal shallow cynicism. আচ্ছা, এখানে ভাষাটা একটু কঠিন, কিন্তু বক্তব্যটা হচ্ছে এরকম যে আরে অক্টেভিয়াস ট্যানারের কাছে এসে বলতেছে, হাই আমার কি হবে, ট্যান তো আমাকে এখনো একসেপ্ট করলো না, আমাকে রিফিউজ করে দিতেছে, আমি ওকে এত ভালোবাসি, ট্যান আমাকে অ্যান আমাকে একটু ভালোবাসে না। ট্যানার তখন অক্টেভিয়াসকে বলে, তুমি থামো ছাগল, তোমাকে অ্যান ভালোবাসে না, তোমাকে কি সরাসরি রিজেক্ট করছে? তখন অক্টেভিয়াস বলে, না, আমাকে অ্যাকসেপ্টও করে না, রিজেক্টও করে না, আমার তো ঝুলায় রাখছে। তুমি চিন্তা করো না, তুমি হইতেছো শিকার, অ্যান হচ্ছে শিকারী, তুমি হইতেছো অ্যানের টার্গেট। তুমি যেখানেই যাও অ্যান তোমারে ঠিকই খুঁজে বের করবে আর তোমারে ঠিকই শিকার করবে। তুমি টেনশন করো না। তুমি ভয় পাইতেছো যে অ্যান তোমার হবে না, আরে অ্যানের কাছ থেকে তোমার কোনো নিস্তার নাই, অ্যান তোমাকে ঠিকই শিকার করে ফেলবে। তখন আবার অক্টেভিয়াসের গায়ে লাগছে, হেই তুমি বারবার আমার অ্যানকে নিয়ে খারাপ খারাপ কথা বলো, আমার অ্যানের মতো এরকম ভালো মেয়ে তুমি দুনিয়াতে কোথাও পাবা? তার মতো এত ভদ্র, এত জেন্টল, এত সফট, এত চার্মিং। তখন ট্যানার ওকে বারবার বারবার সাবধান করে দিতেছে। লাস্ট পয়েন্টটা দেখি, ট্যানার প্রোনাউন্সেস ব্লেসিং অন টু এন্ড উইশেস देम হ্যাপিনেস। তখন ট্যানার বলে, যাও যাও, তুমি তোমার দেবীর কাছে যাও, তুমি তাকেই করো, আমি তোমাদের দুইজনকে দোয়া করে দিতেছি, তোমরা সুখী হও, ভালো থাকো। বাট হি অ্যাডস দ্যাট অ্যান ইজ রিয়েলি অ্যাজ ফ্রি টু চুজ এস টু অক্টেভিয়াস। তো যে অ্যানকে তুমি যতটা সহজ সরল মনে করো ততটা সহজ সরল সে না। There follows a disputation on the subject of love viewed by Tanner and Octavius respectively. তখন ট্যানারের পয়েন্ট অফ ভিউ থেকে মানে লাভকে এক্সপ্লেইন করে, যে ট্যানার তার ইনোসেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে তার লাভ সে ব্যাখ্যা করে। ওরা দুইজন, ট্যানার আর অক্টেভিয়াস, দুইজন দুইজনের পয়েন্ট অফ ভিউ থেকে লাভকে এক্সপ্লেইন করে।
আমরা লাভের দুইটা পয়েন্ট অফ ভিউ পাই। উই ফাইন্ড টু পয়েন্ট অফ ভিউ অফ লাভ। তাহলে এখানে আমরা এই এদের অক্টেভিয়াস বলেন, ট্যানার বলেন, অ্যান বলেন, এই তিনটা ক্যারেক্টার কিন্তু ডেভেলপ করছে, আমরা আরো ভালো জানতে পারছি তারা কেমন। নেক্সট স্লাইড পড়বেন হচ্ছে মেহনাজ, সুমাইয়া। মেহনাজ পড়েন, ফার্স্ট দুইটা পড়েন। And appears with the news that poor Rhoda cannot join the motoring party because she has one of her headache. Jack is vastly amused. He has trapped Anne in a lie from which he is sure she cannot extricate herself. But Anne succeeds in doing just that. থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমরা একটু আগে বললাম না একটা মোটরিং পার্টি হবে, ওরা গাড়িতে করে যাবে। ট্যানারের সাথে একই গাড়িতে যাওয়ার কথা হচ্ছে রোডার যাওয়ার কথা ছিল, কিন্তু অ্যান এমন একটা প্ল্যান করে রোডার পরিবর্তে সে ট্যানারের সাথে এক গাড়িতে যাবে। এই জন্য সে এসে বলে যে আরে আমার বোনের তো মাথা ব্যথা, ও তো যাইতে পারবে না, ওর পরিবর্তে আমি যাব। এটা তো মিথ্যা। তখন ট্যানার বলে যে আমি বুঝতে পারছি ঘটনা কি, এটা আসলে তোমার মিথ্যা, তোমার চাল। আমার সাথে যাওয়ার কথা ছিল তোমার বোনের, কিন্তু তুমি আমার সাথে যাইতে চাইছো, এই জন্য তুমি এই গুটিটা চালা। আফটার সেন্ডিং অক্টেভিয়াস টু লুক আফটার হিজ আমেরিকান ফ্রেন্ড, এন্ড অক্টেভিয়াস বলে যাও ওই যে আমেরিকান ফ্রেন্ড আছে না তোমার একজন, কি নাম, হেক্টর মেলনের কাছে যাও। স্যার, এখানে তাদের যে খুনসুটিটা, এটা আমাদের রিডার্সদের কাছে অনেক বেশি কিউট সুইট হতে পারে, বাট ওদের কাছে হয়তো সেটা না। হ্যাঁ, তা অবশ্যই। Anne explains that she had been only the dutiful daughter carrying out his mother's instruction. সে বলছে আরে আমার এখানে কি, আমার আম্মু আমাকে যা বলছে আমি তাই করতেছি। মানে অ্যানের ব্যাপারটা হচ্ছে ও যাই করে, সে বলে যে আরে এটা আমার আম্মুর অর্ডার, আমি আমার মায়ের আদেশ পালন করতেছি, এটাকে আমি ইচ্ছা করে করতেছি, আম্মু বলছে তাই করতেছি। অ্যানাদার লাই অফ কোর্স। মানে অ্যান হচ্ছে একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে। টার্গেট হচ্ছে ট্যানারের সাথে একই গাড়িতে যাওয়া। This provides Tanner with a cue for delivering a tirade on tyranny. এখানে ট্যানার ইমোশনাল হয়ে যায় এবং সে ফিলোসফি দিতে থাকে যে আমাদের সমাজে মেয়েরা মায়ের অধীনে থাকে, মারা এমন ভাবে মেয়েকে আগলায় রাখে যে মেয়েরা কিছুই করতে পারে না, নারী অধিকার বলে একটা কথা আছে। এটা সে মানে ট্যানার হচ্ছে কথা বলার সুযোগ পাইলেই হয়, ওর মুখে কথার খই ফুটতে থাকে, কথা বলতেই থাকে। স্যার, ট্যানা কি এই জায়গায় ফিলোসফিক্যাল কথা বলে কি অ্যানকে পুশ করে নাকি ও আরে না, যখনই অ্যান বললো যে আরে আমি আমার কোনো অধিকার আছে কিনা, আমার আম্মু যা বলে আমি তাই করি, এই জায়গায় সে একটু ইমোশনাল টাচ করার চেষ্টা করে, বলে যে আমি কি ইচ্ছা করে করি নাকি, আমার আম্মু যা বলে আমি তাই করি। তখন টানা বলছে আজকালকার মায়েদের এই সমস্যা, মেয়েদের সবসময় আগলায় রাখতে চায়, তাদের ইচ্ছার কোনো দাম নাই। মানে সে কথা বলার সুযোগ পাইছে, ফিলোসফি কচকচানো শুরু করছে। মিসেস হোয়াইটফিল্ড মানে এ হচ্ছে অ্যানের মা চলে আসছে। তখন ট্যানার করছো কি, আচ্ছা দেখি তো আসলে কি সত্য না মিথ্যা। তখন ট্যানার গিয়ে মায়ের সাথে কথা বলে জানতে পারে যে অ্যানের কথা পুরাই মিথ্যা, রোডারও কোনো মাথা ব্যথা নাই, ওর মা ওকে বলে নাই, পুরোটা সে বানায় বলছে। এই পুরোটাই হচ্ছে অ্যানের চাল। তখন এই যে এই জায়গাটা এখানে বলা আছে, মিসেস হোয়াইটফিল্ড অ্যাকম্পানিড উইথ হেক্টর মেলন, হোয়াইটফিল্ডের সাথে হেক্টর মেলন আসছে, আমরা এটা জানি। এ হচ্ছে ভায়োলেটের সিক্রেট হাজবেন্ড, দ্য ইয়াং আমেরিকান, ফলোড বাই রামসডেন এন্ড অক্টেভিয়াস। থ্রু কনভারসেশন, এই যে কথা বলতে বলতে বিভিন্ন কথার প্যাচে ট্যানার লার্নস দ্যাট অ্যান হ্যাড লাইড अगेन, অ্যান অবশ্যই মিথ্যা বলছে। and hastily, তার সাথে সাথে অ্যান বলে আরে রাখো এসব কোনো ব্যাপার না। and hastily introduces হেক্টর, আরে এসব বাদ দাও, তুমি কি হেক্টরকে চিনো, হেক্টর আসো পরিচয় হও। হেক্টর টু জ্যাক ইন অর্ডার টু ডাইভার্ট অ্যাটেনশন ফ্রম হিজ আউটবার্স্ট, সে এই বিষয়ে ধামাচাপা জিজ্ঞেস করতে, আরে কিছু না, এই বাদ দাও। মানে অ্যান এত চমৎকার ভাবে সিচুয়েশন কন্ট্রোল করতেছে, মিথ্যার পর মিথ্যা, তারপর যখনই দেখে মিথ্যা ফাঁস হয়ে যাচ্ছে সাথে সাথে অন্যদিকে চলে যাচ্ছে। মানে কতখানি ইন্টেলিজেন্ট অ্যান একজন, এটা এখানে বুঝতে পারেন। ইন কনভারসেশন উইথ ট্যানার এন্ড অক্টেভিয়াস, এখন ট্যানার আর অক্টেভিয়াস এর আবার কথা হচ্ছে। হেক্টর
আমাদের হেক্টর মেলন আমরা জানি ভায়োলেটের সিক্রেট হাজব্যান্ড, হি রিভিলস হিজ ডিভোশন টু ভায়োলেট। সে এসে দেখা যায় যে এত কিছু বাদ দিয়ে হেক্টর ভায়োলেটের সাথে খুব ভালো আচরণ করতেছে। হেক্টর ডিভোশন টু ভায়োলেট, হি ওয়ান্টস দ্যাট। তখন একজন বলে, আরে আরে ভায়োলেট কিন্তু প্রেগনেন্ট, আর ও হচ্ছে সিক্রেটলি ম্যারিড, ওর সাথে এইসব অগ্রসর হওয়ার কোনো ভবিষ্যৎ নাই। দ্য আইডেন্টিটি অফ হাজব্যান্ড ইজ আননোন। মানে হেক্টর যখনই ভায়োলেটের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেছে তখনই মাঝখান থেকে ট্যানার আর অক্টেভিয়াস বলতেছে যে ও তো ম্যারিড, সিক্রেটলি ম্যারিড। হেক্টর তখন মানে বলল সমস্যা নাই, দ্য সোল অফ শিভালরি, সে হচ্ছে মনের দিক থেকে বোঝা যে সমস্যা নাই, সেইজ দ্যাট হি উইল বি রেসপেক্ট দ্য লেডিস উইশেস। সে বলছে ভায়োলেট তার ডিসিশন আমি রেসপেক্ট করি, বাট ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াই এ হাজবেন্ড শুড ফরবিট হিজ ওয়াইফ। সে বলল যে ঠিক আছে, এরকম সিচুয়েশন হতেই পারে, হাজবেন্ডের নাম বলতে চাচ্ছে না, কোনো সমস্যা নাই, কিন্তু সে কেমন হাজবেন্ড? হেক্টর বলছে যে সে কেমন হাজবেন্ড যে সে তার বিয়েকে স্বীকার করতে পারছে না, সিক্রেট রাখছে। মানে আইডেন্টিটা এই জায়গায়, সে নিজেকে বলতেছে। আমরা জানি আমরা জানি হেক্টর সে নিজে সে কেমন হাজবেন্ড, আসলে সে তো নিজেই সেই হাজবেন্ড। অল দিস লিডস টু এ ডিসকাশন অফ ওমেনহুড এন্ড ম্যারেজ। সে অনেক বড় বড় কথা বলতে থাকে যে এই এখনকার ছেলেদের কোনো সাহস নাই, তারা বিয়ে করবে, তাদের কোনো মনের মধ্যে সাহস নেই, তাহলে বিয়ে করবে কেন? মানে সে এক্সাইটেড হয়ে যায়। কিন্তু আসলে আমরা জানি হেক্টর আর ভায়োলেট তারা গোপনে বিয়ে করে ফেলছে। পরের স্লাইডে দেখেন। হ্যাঁ, হেক্টর আস্ক টু হ্যাভ আ ফিউ ওয়ার্ড ইন প্রাইভেট উইথ ভায়োলেট। এর মাঝখানে হেক্টর ভায়োলেটকে বলে যে একটু এদিকে আসো, কথা আছে। মানে ওই সবার মধ্যেই মানে হালকা করে কথা বলতেছে। তখন ওরা দুইজন একটু আলাদা যায়। অ্যালোন অন স্টেজ দ্য টু এক্সচেঞ্জ কিসেস। তখন আমরা মোটামুটি 100% শিওর যে হ্যাঁ, এই হেক্টর আর ভায়োলেট এরা হচ্ছে ম্যারিড, সিক্রেটলি ম্যারিড। এতক্ষণ পর্যন্ত কিন্তু নাটকে এটা গোপন ছিল, আমরা আগে থেকে জানতাম, কিন্তু এইখানে এসে সিক্রেটটা রিভিল হলো। দে এক্সচেঞ্জ কিসেস এন্ড দ্য অডিয়েন্স দেন লার্ন ডেফিনেটলি দ্যাট দে আর ম্যারিড। আমরা দর্শকরা অবশেষে জানতে পারি হ্যাঁ, এই হচ্ছে সিক্রেট হাজবেন্ড, এটাই হচ্ছে আসল ঘটনা। কিন্তু কেন তারা গোপন রাখলো এটা পরের লাইনে বলা আছে। দ্য মোটিভেশন ফর দেয়ার সিক্রেসি, কেন তারা গোপন রাখছে? ইট ওয়াজ দ্য ফ্যাক্ট দ্যাট হেক্টরস মিলেনিয়ার ফাদার, হেক্টরের কোটিপতি বাবা, ওয়াজ সেট অন হ্যাভিং হিজ সান ম্যারি। তার প্ল্যান কি ছিল? তার ছেলে উইল ম্যারি এ মেম্বার অফ অ্যারিস্টোক্রেসি, রাজবংশ, উচ্চ বংশ, রাজবংশের কোন একটা মেয়েকে বিয়ে করবে। সামওয়ান উইথ হ্যান্ডেল টু হার নেম, যার একটা নাম আছে, রাজবংশের মেয়েকে বিয়ে করবে, এটা ছিল শর্ত। কিন্তু এই শর্ত সে ভেঙে ফেলছে, এখন তো সে তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। তখন হেক্টর বলে না, একটু আগে কিন্তু সে নিজেই নিজেকে একটু আগে দেখলেন না যে বলে সে কেমন হাজবেন্ড, বিয়ে করে অতটুকু সাহস নাই প্রকাশ করার। তখন হেক্টর বললো যে আমি আর মেনে নিতে পারতেছি না। হেক্টর আর্জেস ভায়োলেট টু লেট হিম অ্যানাউন্স দেয়ার ম্যারেজ পাবলিকলি। বলে আর সহ্য করতে পারতেছি না, আর দেরি করা যাবে না, ইট ইজ রিভিলড দ্যাট ইউ আর প্রেগন্যান্ট, অতএব আমাদের বিয়েটা সবার সাথে প্রকাশ করে দিতে হবে। ইভেন ইফ হিজ ফাদার ইনহেরিটস হিম, আমার বাবা আমার এই সম্পত্তি থেকে বঞ্চিত করে করুক, কিন্তু আমি আর আমাদের বিয়েটা গোপন রাখতে চাচ্ছি না। বাট ভায়োলেট তো এরকম ইমোশনাল না। হেক্টর ইমোশনাল হতে পারে, কিন্তু ভায়োলেট ইজ ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি ডিটারমাইন্ড গার্ল। ভায়োলেট কি বলছে? উইল হ্যাভ নান সাচ ননসেন্স। ভায়োলেট বলছে এসব কি ননসেন্স। হেক্টর মাস্ট নট বি রোমান্টিক অ্যাবাউট মানি। যে রোমান্টিক সব বিষয় হতে পারে, কিন্তু টাকা পয়সা নিয়ে কোনো রোমান্টিক হওয়া যাবে না। টাকা পয়সা এটা সিরিয়াস। শি হ্যাজ নো ইন্টেনশন অফ ফেসিং এ স্ট্রাগল এন্ড পভার্টি। ওই যে কথায় আছে না যে অভাবে ভালোবাসা জানলা দিয়ে পালায়, আমাদের ভালোবাসা অভাবে জানলা দিয়ে পালাবে। আমি এরকম কষ্ট করতে চাই না, গরিবালা হালে থাকতে চাই না, তাতে এরকম ননসেন্স বাদ দাও। মানে ভায়োলেট ইজ ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি ডিটারমাইন্ড। এর পরের পয়েন্টটা কেয়া পড়েন তো, কেয়া আক্তার। কেয়া স্যার, আমি বলেন। অ্যাকচুয়ালি সিক, অনেক ঠান্ডা কাশি। লেখা দেখা যাচ্ছে? ঠিক আছে, সমস্যা নেই, ওকে। তাহলে জান্নাতুল পড়েন।
জান্নাতুল পড়েন। স্যার হেক্টর আর্গুস এখান থেকে না? তিন কোন নম্বর পয়েন্টটা স্যার আমি পয়েন্ট, 3 নম্বর। আচ্ছা। When Hector says that he can borrow money and then go to work, she is appalled. Do you want to spoil our marriage? হেক্টর বলতেছে যে আমার বাবার সম্পত্তির দরকার নাই, মানে সে খুব ইমোশনাল হয়ে গেছে, কিন্তু আমার বাবার সম্পত্তির দরকার নাই, আমি আর তুমি একসাথে কুড়ে ঘরে থাকবো, পরিশ্রম করে রোজগার করব। তখন ভায়োলেট বলতেছে এইসব মস্করা বাদ দাও, ডু ইউ ওয়ান্ট টু স্পয়েল আওয়ার ম্যারেজ? এইভাবে কি টিকবে সম্পর্ক? মানে ভায়োলেটের ক্যারেক্টারটা দেখেন এই জায়গায়, সে কিন্তু মোটেও কোনো সিলি ওম্যান না, ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি ডিটারমাইন্ড। তার কথার মধ্যে আপনি কোনো পাবেন না, কথার মধ্যে কোনো সিলিনেস পাবেন না, ভেরি ম্যাচিউরড, ভেরি প্র্যাকটিক্যাল। তারপরটা পড়েন। The young American remains worried about having to live a lie, especially after Jack Tanner had argued that marriage had not annulled Violet's unknown husband. To Violet, Jack is a hateful beast, but the tolerant Hector is sure that all he needs is the love of a good woman. মানে হেক্টর বলছে আচ্ছা ঠিক আছে সবই মানলাম, কিন্তু আমার তো আর মন সায় দিতেছে না। একটু আগে ট্যানার খোঁচা দিচ্ছে, মানে ইনডিরেক্টলি ভায়োলেটের যে সিক্রেট হাজবেন্ডকে খোঁচা দিচ্ছে, যে ছেলেটা বিয়ে করলো কিন্তু বিয়ে প্রকাশ করলো না, তার মানে ছেলেটার সাহস কম। ট্যানারের এই খোঁচা হেক্টরের গায়ে লাগছে, তখন বলে যে এই যে ট্যানারের কথায় খুব কষ্ট লাগতেছে। তখন ভায়োলেট বলছে জ্যাক ইজ আ হেটফুল বিস্ট, জ্যাকের কথার কোনো দাম নাই, সে তো উল্টাপাল্টা কথা বলে। Tolerant Hector is sure that all he needs is the love of a good woman. ভায়োলেট বলছে যে মাথা গরম করার কোনো দরকার নাই, আমি সিচুয়েশন বুঝে আমাদের বিয়েটা প্রকাশ করব, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, আমার শ্বশুর যাতে আমাকে পছন্দ করে এবং আমাদের সম্পত্তি যেন আমরা ঠিক মতো পাই, এই হচ্ছে প্ল্যান। এরপরে স্লাইড নাম্বার 9, আনিকা পড়েন তো। Jack and his chauffeur Henry discuss the continental trip. In the course of their conversation, the পারসপিকেশাস মানে হচ্ছে স্মার্ট, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। The perspicacious chauffeur tells his master that Octavius has no chance of marrying Anne, and that it is Jack himself she is after. Tanner is horrified at the thought that he is the bee, the spider, the marked down victim, and is bent on capturing. Seeking escape, he calls upon Henry to set a new motive. Yes. কথা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে আমি বলছি, শোনেন। থ্যাংক ইউ আনিকা। জ্যাক এন্ড হিজ ড্রাইভার ডিসকাস দ্য কন্টিনেন্টাল ট্রিপ। জ্যাক এন্ড ড্রাইভার ওদের একটা ট্রিপ প্ল্যান করে। তখনকার সময়ে কন্টিনেন্টাল ট্রিপ হতো, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, এই পুরো মহাদেশ ঘুরতো। ইন দ্য কোর্স অফ দেয়ার কনভারসেশন, তারা কথা বলতে বলতে the intelligent smart driver Henry tells his master that Octavius has no chance of marrying Anne. হেনরি বলতেছে যে যতই অক্টেভিয়াস চেষ্টা করুক, অ্যানের সাথে অক্টেভিয়াসের বিয়ে হবে না। তাহলে সরি স্যার আমার আচ্ছা বুঝতে আচ্ছা সমস্যা নেই। অক্টেভিয়াস মানে অক্টেভিয়াস আর অ্যান এদের সম্পর্কে কোনো ভবিষ্যৎ নাই। ড্রাইভার বলছে যে অক্টেভিয়াস যতই চেষ্টা করুক লাভ হবে না। তাহলে জ্যাক হিমসেলফ শি ইজ আফটার। আরে আপনার কি বুদ্ধি শুদ্ধি কম? আপনি বুঝেন না অ্যানের আসল টার্গেট তো আপনি। এতক্ষণে মানে ট্যানারের টনক নড়ছে। ট্যানার ইজ হরিফাইড এট দ্য থট। ট্যানার ভয় পেয়ে গেল। হি ইজ দ্য বি, দ্য স্পাইডার মার্ক ডাউন ভিকটিম। মানে ও হচ্ছে মৌমাছি আর অ্যান হচ্ছে মাকড়সা, ওকে ধরবে। অ্যান ইজ বেন্ট অন ক্যাপচারিং।
সাথে সাথে ট্যানারের অন্তরের আত্মা শুকায় গেল। মানে ট্যানার এতক্ষণ তো এটা খেয়াল করেন নাই। অ্যান কেন অক্টেভিয়াসকে ঝুলায় রাখছে? কারণ অ্যানের আসল টার্গেট হচ্ছে ট্যানার। ট্যানার বলল সব বাদ দাও, পালাও পালাও, গাড়ি স্টার্ট দাও, গাড়ি স্টার্ট দাও। সিকিং এসকেপ, হি কলস আপন এন্ট্রি টু সেট এ নিউ মোটর রেকর্ড। দেখি তুমি কত স্পিড উঠাইতে পারো, দৌড় দাও, একদম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস শুরু হয়ে যাবে এখন। He calls upon Henry to set a new motoring record to get far across the continent and out of Anne's reach. কই অ্যান থেকে যত দূরে পালানো সম্ভব পালাও পালাও। অ্যান এখন এখন হবে হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, নিড ফর স্পিড শুরু হবে এখন। এখন চেজ শুরু হবে। এই পালাচ্ছে, অ্যান পিছে পিছে দৌড়াবে। ট্যানার পালাবে, অ্যান পিছে পিছে দৌড়াবে। এই হচ্ছে চেস। এই হচ্ছে আমাদের অ্যাক্ট 1, অ্যাক্ট 2। এখন আমরা একটু রিক্যাপ করি। আমরা মোটামুটি ক্যারেক্টার গুলো কিন্তু চলে আসছে। লাস্ট এরপরের যে একটা অ্যাক্ট 3 ওটা হচ্ছে একটা ড্রিম, ওটা হচ্ছে আলাদা, ওটা আমরা আলাদা ডিসকাস করব। অ্যাক্ট 4 এ গিয়ে আমরা দেখবো যে সকল রকম জল্পনা কল্পনা শেষে ট্যানার যতই বলুক আই উইল নট ম্যারি, আই উইল নট ম্যারি, অ্যানার বলছে ইয়েস ইউ উইল, অ্যান বলছে ইয়েস ইউ উইল, ইয়েস ইউ উইল। ট্যানার বলবে নো নো নো, অ্যান বলবে ইয়েস ইয়েস ইয়েস। শেষে গিয়ে দেখবো ট্যানার আর সারেন্ডার না করে থাকতে পারে না। আলটিমেটলি ট্যানার সারেন্ডার্স টু অ্যান। শেষে গিয়ে আমরা ক্যারেক্টার ডেভেলপমেন্ট ওইভাবে আসলে পাই না। আমাদের অ্যাক্ট 1 আর অ্যাক্ট 2 এই দুইটা পার্টই হচ্ছে ক্যারেক্টার অ্যানালিসিস এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আমরা অ্যাক্ট 1 আর অ্যাক্ট 2টা যদি মোটামুটি একটু ভালো করে স্টাডি করি তাহলে আমাদের ক্যারেক্টার অ্যানালিসিস চলে আসে। আজকে আমাদের ইন্টেনশন ছিল ক্যারেক্টার অ্যানালিসিস। ক্যারেক্টার গুলো তাহলে আমরা কোন কোন ক্যারেক্টার আমরা ভালো করে স্টাডি করব একটু শুরু থেকে দেখে আসি। আমরা একদম শুরুতে চলে যাই। অ্যাক্ট 1 এ আমাদের শুরু হচ্ছে রোব্যাক র্যামসডেন দিয়ে। রোব্যাক র্যামসডেন সমাজের মুরব্বী, প্রচুর টাকা পয়সা আছে, ক্ষমতা আছে। সে নিজেকে খুব মডার্ন মনে করে কিন্তু ভিতরে ভিতরে ব্যাকডেটেড। সিচুয়েশন আসলে আমরা জানতে পারি র্যামসডেন আসলে নাথিং বাট আ ব্যাকডেটেড পারসন, ভেরি কনজারভেটিভ। অক্টেভিয়াস রবিনসন আমাদের নেক্সট ক্যারেক্টার আমরা পাচ্ছি, a very sentimental, emotional young poet, hopelessly in love with Anne। মানে সে হচ্ছে তার বুদ্ধিশুদ্ধি একটু কম, খুবই সহজ সরল, খুবই ইমোশনাল, এবং অ্যান এর প্রতি তার আকর্ষণ অনেক বেশি। সে অ্যানকে এতটাই পছন্দ করে যে অ্যানের কোনো নেগেটিভ কোনো কিছু সে শুনতে রাজি না। এরপরের আমরা দেখতে পাচ্ছি ট্যানারকে, আমাদের মেল প্রোটাগনিস্ট ট্যানার। সে খুবই অ্যাট্রাকটিভ, হ্যান্ডসাম, তার ড্রেস আপ খুবই মডার্ন, ইন্টেলেকচুয়ালি মোর সুপিরিয়র দেন অক্টেভিয়াস। অক্টেভিয়াসের থেকে অবশ্যই বেশি স্মার্ট, কিন্তু যত স্মার্টই হোক না কেন অ্যানের থেকে কম। মানে আমাদের যত ক্যারেক্টার আছে, অ্যান হোয়াইটফিল্ড ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, মোস্ট কানিং অ্যান্ড মোস্ট সুপিরিয়র অফ দ্য অল। অ্যানের ধারে কাছে কেউ নাই। ট্যানার সে খুবই স্মার্ট, সে রিফর্মার, হি রিজেক্টস অল কনভেনশনাল থিংস। ট্যানার হচ্ছে প্রচলিত নিয়ম কানুন সবকিছু বর্জন করে। তার কাছে প্রচলিত নিয়ম কানুনের কোনো গুরুত্ব নাই। তার কাছে প্রচলিত যত নিয়ম কানুন আছে এসবের কোনো গুরুত্ব নাই। সে হচ্ছে পুরো সমাজকে চেঞ্জ করতে চায়। সে হচ্ছে খুবই ফিলোসফিক্যাল, যখনই সুযোগ পায় তখনই ফিলোসফি কচকচাইতে থাকে। সে ভাষণ দিতে খুব পছন্দ করে, ভেরি গুড ওরেটর। এরপরের দৃশ্যে আমরা অ্যানের এন্ট্রান্স দেখতে পাই। অলরেডি অ্যান কেমন, র্যামসডেনের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যান হচ্ছে খুবই হেল্পলেস, জেন্টল, বিউটিফুল গার্ল। অক্টেভিয়াস এর পয়েন্ট অফ ভিউ থেকে শি ইজ দ্য গডেস অফ রোম্যান্স, গ্রেসফুল। আর পুরো উল্টা, ট্যানারের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যান হচ্ছে ক্রিমিনাল, হিপোক্রিট, ভেরি কানিং, ম্যানিপুলেটিভ গার্ল, যে অন্যদেরকে অ্যাবিউজ করে, নিজের সুবিধা মতো অন্যদেরকে ইউজ করে। আমরা এখানে অ্যানের মাকে পাই, ভেরি শ্রুড, খুবই মানে বিচক্ষণ এবং শান্ত। অ্যান হচ্ছে খুব চঞ্চল, ওর মা হচ্ছে খুব শান্ত। এরপরে আমরা ভায়োলেটকে পাচ্ছি। ভায়োলেট, ভেরি ডিটারমাইন্ড,
ভেরি ডিটারমাইন্ড গার্ল। আমরা র্যামসডেনের বোনকে পাচ্ছি মোর ব্যাকডেটেড দেন র্যামসডেন। র্যামসডেন কতটা ব্যাকডেটেড, তার থেকে বেশি ব্যাকডেটেড হচ্ছে মিস র্যামসডেন, ওর বোন। ভায়োলেটকে আমরা পাচ্ছি a very courageous brave young girl, not unlike অ্যান। অ্যানের যেমন ভিতরে এক বাইরে আরেক, ভায়োলেট হচ্ছে ট্রান্সপারেন্ট, ভিতরে যা বাইরে ওঠে। এরপরে অ্যাক্ট 2 তে এসে আমরা ট্যানারের এক ড্রাইভারকে পাচ্ছি এনরি। তার ড্রাইভারের মালিকের থেকে ড্রাইভারের স্মার্টনেস, বুদ্ধি বেশি, এবং ড্রাইভার ঠিকই বুঝতে পারে যে অ্যান তো টার্গেট করে রাখছে ট্যানারকে, বা অক্টেভিয়াসকে ঠিকই নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, কিন্তু ট্যানার হচ্ছে আসল টার্গেট। এরপর বিভিন্ন মানে এই যে ঘটনা, অ্যান কিভাবে একটার পর একটা মিথ্যা বলে, একটার পর একটা মিথ্যা, মিথ্যার পিঠে মিথ্যা, তারপরে যখন মিথ্যা ফাঁস হওয়া শুরু করে তখন সে সিচুয়েশন অন্যদিকে ঘুরে আসে। মানে এখানে অ্যান কতখানি কানিং, কতখানি শার্প, এটা আমরা টের পাই। তারপর আমরা হেক্টরকে পাই। হেক্টর হচ্ছে আরেকজন ইনোসেন্ট, ইমোশনাল, রোমান্টিক লাভার, যার কাছে তার বাবার সম্পত্তির থেকে ওর ভায়োলেটের সাথে রিলেশনশিপটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু ভায়োলেট রিয়েলিটি জানে, ভায়োলেট শুধু ইমোশনের উপর ভর করে চলে না, ভায়োলেট ইজ প্রপারলি স্মার্ট উইথ রিয়েলিটি। রিয়েলিটি সম্পর্কে ভায়োলেটের যথেষ্ট জ্ঞান আছে, সে জানে যে টাকা পয়সার গুরুত্ব আছে, টাকা পয়সা ছাড়া তাদের এই সম্পর্কটা হয়তো স্মুথলি টিকবে না। তাহলে আমাদের মেজর ক্যারেক্টার গুলো আমরা একটু কাউন্ট করি। মেজর ক্যারেক্টার গুলো যদি আমরা কাউন্ট করি তাহলে কাদেরকে পাই? নাম্বার 1 র্যামসডেন, র্যামসডেন। নাম্বার 2 অক্টেভিয়াস। আমরা একদম মানে নাট্য এন্ট্রান্স অনুযায়ী র্যামসডেন, অক্টেভিয়াস, ট্যানার, তারপর অ্যান, মাদার অফ অ্যান। তারপর আমরা পাচ্ছি হচ্ছে মিস র্যামসডেন, ভায়োলেট রবিনসন। তারপরে সিরিজে আমরা পাচ্ছি হচ্ছে ড্রাইভার, ওই আমাদের ট্যানারের ড্রাইভার অক্টেভিয়াস, অলরেডি চলে আসছে। এরপরে নিউ ক্যারেক্টার পাচ্ছি আমরা হচ্ছে হেক্টর মেলোন, হেক্টর মেলোন জুনিয়র। এই হচ্ছে আমাদের মেজর ক্যারেক্টার। মেজর ক্যারেক্টার গুলোর মধ্যে আমরা ইন ডেপথ স্টাডি করতে হবে, অ্যানালিসিস করতে হবে হচ্ছে আমাদের অবভিয়াসলি দুই প্রোটাগনিস্ট, মূল নায়ক মূল নায়িকা, অ্যান হোয়াইটফিল্ড, জন জ্যাক ট্যানার, এই দুইজন। সাইড নায়ক সাইড নায়িকা ভায়োলেট রবিনসন অ্যান্ড হেক্টর মেলন জুনিয়র। আমাদের দুইটা লাভ স্টোরি যাচ্ছে, একটা মেইন লাভ স্টোরি যেখানে নায়িকা নায়ককে তাড়া করছে, নায়িকা নায়কের পিছে ছুটছে, আর সেকেন্ড হচ্ছে আমাদের সেকেন্ড নায়ক সেকেন্ড নায়িকা, তারা সিক্রেটলি ম্যারিড, বাট তারা ওয়েট করছে কখন প্রপার টাইমে তাদের রিলেশনশিপ এক্সপ্রেস করবে। এরপরে আছে কারা? আমাদের বাপ্পারাজ, অসহায়, হোপলেসলি ইন লাভ, অক্টেভিয়াস রবিনসন। আমাদের ভেতরে ব্যাকডেটেড কিন্তু বাইরে স্মার্ট র্যামসডেন, ভেরি ব্যাকডেটেড তার বোন, আরো ব্যাকডেটেড মিস র্যামসডেন, অ্যানের মা। বাট মেইনলি অ্যান, ট্যানার, ভায়োলেট, হেক্টর মেলন জুনিয়র, অক্টেভিয়াস, র্যামসডেন, এই 6টা ক্যারেক্টার আমরা মন দিয়ে স্টাডি করব। কি কি? মেইন নায়ক মেইন নায়িকা অ্যান ট্যানার, সাইড নায়ক সাইড নায়িকা ভায়োলেট, হেক্টর মেলন জুনিয়র। আমাদের বাপ্পারাজ অক্টেভিয়াস রবিনসন। আমাদের বাইরে মডার্ন, ভেতরে ব্যাকডেটেড রোবাক রামস্টেন। অ্যান, ট্যানার, ভায়োলেট, হেক্টর, অক্টেভিয়াস। এই তো স্যার, মিস্টার হোয়াইটফিল্ড এন্ড হচ্ছে মিস র্যামসডেন বাদে যে কয়টা ক্যারেক্টার আছে? ছয়টা ক্যারেক্টার, 6 ক্যারেক্টার। অ্যান, ট্যানার, হ্যাঁ, অ্যান, ট্যানার, ভায়োলেট, হেক্টর মেলন জুনিয়র, অক্টেভিয়াস, র্যামসডেন, এই 6টা ক্যারেক্টার আমরা ফোকাস করব। আমরা হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি ফোকাস ছিল। আপনাদের এই এই সুযোগে আপনাদের নাম, আইডি, ব্যাচ ওই চ্যাট বক্সে দিয়ে দেন, অ্যাটেন্ডেন্স। এখন আমাদের প্ল্যান ছিল আজকে লেকচার 2, ইট ইজ অল অ্যাবাউট
অ্যানালিসিস অফ অ্যাক্ট 1 অ্যাক্ট 2 আর যেটা বললাম অ্যাক্ট 1 অ্যাক্ট 2 যদি আমরা মন দিয়ে পড়ি মানে মোটামুটি ডেপথে পড়ি তাহলে কিন্তু ক্যারেক্টার অ্যানালিসিস চলে আসে। অ্যাক্ট 3 অ্যাক্ট 4 আপনারা এটা নিজেরা পড়বেন আপনাদের সেলফ স্টাডির জন্য। অ্যাক্ট 3 অ্যাক্ট 4 ওই জায়গায় আমাদের আমরা ওগুলোতে ডিটেইলে যাব না। অ্যাক্ট 3 অ্যাক্ট 4 এ আমাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টও ওইভাবে নাই। আমরা নেক্সট ক্লাসে চলে যাব হচ্ছে শেভিয়ান ফিলসফি। আমরা ডক্টর আশা রায় ওনার আর্টিকেল দিয়ে স্টার্ট করব। আমি নেক্সট ক্লাসের আগে দিয়ে দিব আপনাদেরকে আর্টিকেল। ডক্টর আশা রায় ওনার রিসার্চ আর্টিকেল থেকে আমরা পড়ব হচ্ছে শেভিয়ান ফিলসফি। নেক্সট ক্লাসে আমরা ফিলোসফিতে চলে যাব। তাহলে এই দুই ক্লাসে ফার্স্ট লেকচার 1 লেকচার 2 তে আমাদের কি কি কভার হলো আমরা মোটামুটি কাহিনীটা জানি। উই নো দ্য ওভারঅল ন্যারেটিভ এন্ড উই নো মেজর ক্যারেক্টার্স এন্ড ক্যারেক্টার্স। এখন আমরা চলে যাব হচ্ছে শেভিয়ান ফিলোসফি। আজকের এই লেকচারে আপনাদের এখন যদি কোনো কনফিউশন থাকে আমরা এখন ডিসকাস করব। স্যার আপনাকে গত ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে মেসেজটা কি আপনার বলছেন নেই, আজকে বলবেন। নেই। হ্যাঁ, কিসের মেসেজ? নাটকের মেসেজ? জি স্যার। আচ্ছা, নাটকের মেসেজটা আমি একটু আগে বললাম না নেক্সট ক্লাসে আমরা শেভিয়ান ফিলোসফিতে যাব, ওইখানে আমরা জি স্যার। ডিটেইলস পড়ব। তবে এইখানে আমরা ছোট্ট কথায় যদি বলি এই নাটকের মেসেজ হচ্ছে আমাদের আমাদের লাইফে আমরা রোম্যান্স বা হিউম্যান রিলেশনশিপ নিয়ে আমাদের অনেক ফ্যান্টাসি কাজ করে, আমাদের অনেক রং আইডিয়াস আছে। এই যে রোম্যান্টিসিজম, রোম্যান্স, হিউম্যান রিলেশনশিপ এগুলো নিয়ে আমাদের অনেক ফ্যান্টাসি কাজ করে যেগুলো অনেকটাই হচ্ছে আনরিয়েল। জর্জ বার্নার্ড শ হিউম্যান রিলেশনশিপের আসল রূপটা আমাদের সামনে তুলে ধরতে চাচ্ছে। মেন উইমেন রিলেশনশিপ, মেন উইমেন রিলেশনশিপ এই যে এটা নিয়ে আমরা এত চিল্লাপাল্লা করি, আমরা এত গ্লোরিফাই করি যে এই মানুষের সম্পর্ক, এই প্রেম মহৎ, একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারে না, এই যে আমরা আমরা অনেক আনরিয়েলিস্টিক কথাবার্তা বলি। কিন্তু আলটিমেটলি হোয়াট ইজ দ্য কি সিক্রেট অফ হিউম্যান রিলেশনশিপ? মানুষের যে সম্পর্ক, মানুষের যে রিলেশনশিপ, মেন উইমেন রিলেশনশিপ কেন হয়, এটার পেছনে কারণটা কি? আর দ্য ট্রুথ বিহাইন্ড, ট্রুথ বিয়ন্ড অল দিস এক্সাজারেশন। শুধু তাই না, এখানে এই নাটকের মধ্য দিয়ে জর্জ বার্নার্ড শ, বললাম বারবার বলছি যে এন্টারটেইনমেন্টের মধ্য দিয়ে উনি আমাদের শেখাতে চাচ্ছেন। জর্জ বার্নার্ড শ ইজ ট্রাইং টু টিচ আস সামথিং। George Bernard Shaw is trying to teach us something through entertainment. আমাদের বিনোদন দিচ্ছেন, সাথে কিছু শেখাতেও চাচ্ছেন। কি শেখাবেন? এই যে আমরা ট্যানারকে একটু আগে বললাম না যে ট্যানার হচ্ছে সে প্রচলিত নিয়ম কানুন কোনো কিছুই মানে না। ট্যানার সে কোনো কিছুই, ট্যানারের কাছে এইসব প্রচলিত নিয়ম কানুন হচ্ছে নষ্ট, গুণে ধরা। একটু ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে ট্যানারের মধ্যে আমরা জর্জ বার্নার্ড শ কে দেখতে পাবো। জন জ্যাক ট্যানার ইজ নোবডি বাট জর্জ বার্নার্ড শ। শই হচ্ছে ট্যানার, ট্যানারই হচ্ছে শ। ট্যানারকে শ নিজের ক্যারেক্টারিস্টিক্স দিয়ে গড়ে তুলেছে। ট্যানার ইজ নোবডি বাট জর্জ বার্নার্ড শ। মেইন যে মেল ক্যারেক্টার আমাদের জন ট্যানার, তার ক্যারেক্টারটা জর্জ বার্নার্ড শর আদলে তৈরি। জন ট্যানার তার যে বিশ্বাস যে সমাজ এমন হওয়া উচিত, ফ্যামিলি এমন হওয়া উচিত, রিলিজিয়ন এমন হওয়া উচিত, পলিটিক্স এমন হওয়া উচিত, এই সব কিছু নিয়ে ডিটেলস এডুকেশন আছে।
আমরা যখন নেক্সট ক্লাসে ফিলোসফি গুলো পড়বো তখন আমরা জানবো যে নাটকটা এই নাটকের কমেডি, এক্সাইটমেন্ট, অ্যাকশনের মধ্য দিয়ে মাঝে মাঝে যখনই ট্যানার সুযোগ পায় তখনই সমাজ কেমন হওয়া উচিত, পরিবার কেমন হওয়া উচিত, রাজনীতি কেমন হওয়া উচিত, ধর্ম কেমন হওয়া উচিত, এটা নিয়ে সে লেকচার দিতে থাকে। এই লেকচার গুলো আমরা আলাদা করে যখন পড়বো তখন আমরা জানতে পারবো what is Shavian philosophy, what is the idea of George Bernard Shaw regarding family, society, politics, religion, etc. What is the true Shavian nature of philosophy human নিয়ে কি বললেন? relationship? হ্যাঁ, এটা Shavian নেক্সট ক্লাসে philosophy? আরো ডিটেইলস আলোচনা হবে। ফিলোসফি কি আচ্ছা। বস্তু? ফিলোসফি আমরা বলি না, আপনাদের তো অবশ্যই ওয়েস্টার্ন না স্যার, আইডিয়া, শেবিয়ান মিন্সটা শেবিয়ান ফিলোসফি বলছেন। শেভিয়ান মানে হচ্ছে জর্জ বার্নার্ড শ থেকে শেভিয়ান শব্দটা আসছে। শজ ফিলোসফি মানেই হচ্ছে শেভিয়ান ফিলোসফি। ধরেন আপনি হচ্ছে জান্নাতুল, আপনার একটা ফিলোসফি বুঝতে পেরেছি স্যার। জান্নাতুলিয়ান, এরকম জি স্যার, শইয়ান বুঝতে পেরেছি। এটাই হয়ে গেছে শেভিয়ান। ওকে। নেক্সট ক্লাসে আমরা এটাই জানবো যে আসলে শ আমাদের কি শেখাতে চাচ্ছে, হোয়াট ইজ দ্য আলটিমেট প্ল্যান বিহাইন্ড এই যে তার ফিলোসফি, এই ফিলোসফিটাই হচ্ছে ওনার মেসেজ, যেটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলে যাব। ডক্টর আশা রায়ের আমি দিয়ে দিব, ও আজকের স্লাইড আমি অ্যাভেলেবল করে দেব, প্লাস আমি টেক্সটটা যে আছে আপনার যাদের বই আছে বই কালেক্ট করতে পারবেন ভালো, আমি পিডিএফ দিয়ে দেব, আপনারা নাটকটা পড়বেন, পিডিএফ দিয়ে দেব। স্যার আপনি পিডিএফ দিলে ভালো হয়। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব। ওকে স্যার। আজকের লেকচারে তাহলে আমাদের ফোকাস ছিল ক্যারেক্টার গুলো বোঝা। কাহিনী তো আমরা মোটামুটি জানি কি হয়, নায়ক দৌড়ায়, নায়িকা পিছে পিছে দৌড়ায়, নায়ক বিয়ে করবেই না, নায়ক অবশ্যই বিয়ে করবে নায়িকার জোরের কারণে নায়ক শেষে সারেন্ডার করে, এটা হচ্ছে মেইন প্লট। সাব প্লট কি, ছেলে মেয়ে বিয়ে করে ফেলছে, বাবাকে জানাইতে পারতেছে না কারণ বাবা ত্যায্য করবে সম্পত্তি থেকে, মেয়ে তো সম্পত্তি ছাড়া টিকতে পারবে না, একজন বলছে ওয়েট সিচুয়েশন বুঝে এমন ভাবে আমি সবকিছু ট্যাকেল দেবো যাতে আমাদেরকে মেনেও নেয়, সম্পত্তিও আমরা পাই। এই হচ্ছে আমাদের সেকেন্ড কাহিনী, এই হচ্ছে আমাদের ন্যারেটিভ মেইন স্টোরি। এই লেভেলে মোটামুটি আমরা জানি এবং ক্যারেক্টার গুলো কেমন জানলাম, ক্যারেক্টার অ্যানালিসিস। নেক্সট ক্লাসে আমরা চলে যাব হচ্ছে নেক্সট স্টেপ, ফিলোসফি পার্টটা হচ্ছে আমাদের মেইন পার্ট। এখন হচ্ছে আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ড জানি, আমরা চলে যাব ফিলোসফি। এটার আর্টিকেল আমি আগেই দিয়ে দেবো, আপনারা একটু চোখ বুলাই নেবেন। আর হচ্ছে নেক্সট ক্লাস বলতে আমরা পরের সোমবার দিন অফিসিয়ালি আমরা 11:30টায়, সোমবার দিন 11:30টায়, ঠিক আছে? নেক্সট মানডে 11:30। যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করেন, যদি আরো কোনো সমস্যা থাকে এটা আমাকে নক করতে পারেন, যে কোনো ভাবে জানাতে পারেন, আমরা ডিসকাস করব। ওকে, একটা বেজে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে আগামী সোমবার 11:30টায়। ওকে স্যার। থ্যাংক ইউ ভালো স্যার। থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম